গল্পের নাম অপরাহ্নে উপসংহার, কলমে তনিমা খান। গল্পের 14তম পর্ব। সে তার পাপের শাস্তি পাচ্ছে, এ রোজ সৃষ্টিকর্তা নিজেই দিচ্ছে। কেন আমরা নিজেদের পাপের বোঝা বাড়াবো? এ রোজ শোনে না সে হু হু করে কেঁদে উঠল, ক্রন্দনরত গলায় বলে, ভাইজান, আমার খুব ইচ্ছা হয় তাকে মা ডাকতে, কিন্তু সে কেন এই ডাকটাকে এভাবে অসম্মান করে পায়ে পিষে ফেলল? কি হতো সে এ রোজের মা হয়ে থেকে গেলে? তপবন জবাব দেয় না, নিরুত্তর ভাইয়ের পিঠে হাত চাপড়াতে থাকে। মনে মনে ওড়ায় ভাগ্য। চরম সত্য একটি শব্দ। প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকবে তার ছেলে মেয়েটা আদর্শে তাদের প্রতিরূপ হবে। এটা দোষের কিছু নয়, তবে জোরপূর্বক কোনো কিছু হাসিল করতে চাওয়া ভুল। তামজিদ জোবায়েদের ও ভুলটি ঠিক এই জায়গা থেকেই। সে আজ পর্যন্ত কখনো ছেলের সাথে দুদণ্ড শান্তভাবে কথা বলেনি, বোঝায়নি কোনোটা ঠিক কোনোটা ভুল। ছেলে মেয়ের অর্ধেক শিক্ষা নির্ভর করে বাবা মায়ের উপর। সেখানে তারা যদি কর্মব্যস্ততা, ইগো, রাগ ধরে রেখে সন্তানের সাথে দূরত্ব রাখে, তবে ফলাফল অবশ্যই তাকে আশাহত করবে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত অর্থকৃর চেয়ে সন্তানকে সময় এবং বন্ধুসুলভ বাবা মা উপহার দেয়া। এরপরেও তুমি বলতে চাও আমি ওকে ঘরে রাখব? একটু যা মানসম্মান ছিল তাও নষ্ট করে দিয়েছে। তপবনের কাছে আমার একটা সম্মান ছিল, আর ও কিনা। আগে তো অনার্স লেভেলের স্টুডেন্টদের বিরক্ত করত, এখন সে ইন্টার লেভেলের ছোট ছোট মেয়েদের বিরক্ত করছে। মাওয়ালি একটা। ওকে কিছু বলো মৈতি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তামজিদ জোবায়েদ চেঁচিয়ে চেঁচিয়ে ক্ষিপ্ত স্বরে বলল। মৈতি রাগে ঠোঁটে ঠোঁট চাপল, আক্ষেপ জানিয়ে বলল, এমন করেই এসেছ সবসময়। কখনো তো দুদণ্ড ছেলেটার সাথে ভালো করে কথা বলনি, তবে কেন শুনবে ও তোমার কথা? কখনো মাথায় হাত রেখে আদর করে বুঝিয়েছ যে বাবা, এমন করে বুড়ো বাপটাকে কেন কষ্ট দিচ্ছিস? তা না, কথায় কথায় শুধু খবর আছে। মাথায় হাত রেখে তুমি কি বলতে চাইছ অত বড় দামড়া ছেলেকে এখন আমি কোলে বসিয়ে 2-4টে চুমু খেয়ে বলবো, বাবা তোর পায়ে পড়ি এগুলো করিস না? তোমার ওই বেয়াদব ছেলে সেটা ডিজার্ভ করে? সকালে বলেছি আমার সাথে শিকদার বাড়িতে মিলাদে যেতে। সে মুখের ওপর কি বলেছে জানো? যাবে না। যেদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে সেদিন সে কোনো মিলাদে যাবে। তামজিদ জোবায়েদের কথায় তন্দ্রাগ্রস্ত তৃষানের কর্ণদ্বয় সচকিত হয়। মস্তিষ্কে অজানা আগ্রহ জেকে বসল। অক্ষিপ্তে ভেসে উঠল সেই রাগান্বিত টলমলে আখির মুখটি। সে তোরাক মাথা তুলে জড়ানো দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে শিকদার বাড়ির নাম। বাবা শিকদার বাড়িতে মিলাদে যাবে? সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। শর্টসের উপর ট্রাউজার পরতে পরতে বিড়বিড় করে, ও শিট, প্রিন্সিপাল স্যার সব জায়গায় ঝামেলা করে। ট্রাউজারের ফিতা লাগাতেই দেখল ঘরের দরজার সামনে থেকে সুনেহরা হেলেদুলে হেঁটে যাচ্ছে। সে দ্রুত পায়ে বেরিয়ে আসে। 2 ঘন্টা যাবৎ বাঁধা চুলগুলোতে সজোরে টান পড়তেই সুনেহরা ফুঁসে উঠল। ঘুরতে ঘুরতেই ধুম করে এক ঘুষি মেরে দেয় তৃষানের পেটে। কাষ্ঠল প্রলেপের ন্যায় শক্ত পেটে আঘাত করে নিজেই ব্যথায় হাত ঝাড়তে লাগল সুনেহরা। তেতে উঠে বলে, পালোয়ানের বাচ্চা, তুই আমার চুল টানলি কেন? আর এটা পেট নাকি কাঠ? একটু মেরেও শান্তি পাই না। তৃষান দাঁত কিরমির করে সুনেহরাকে ঘাড় ঘুরিয়ে এনে মাথাটা বগলদবা করে নেয়। বলে, এই পেতনি এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? মিলাদে যাচ্ছি। ছাড় ভাইয়া, মেজাজ খারাপ হচ্ছে। শক্ত হাতে চাপা পড়তেই সুনেহরা হাত পা ছুটতে লাগল। তোর মেজাজ দিয়ে আমি মুড়িমাখা বানিয়ে খাই। তুই এখনই পাপাইয়ের কাছে যাবি আর বলবি তুই মিলাদে যাবি না? অসম্ভব। আমি তো যাবই যাব। সুনেহরার তারা কণ্ঠে তৃষান তার চুল এলোমেলো করে দিতে লাগল। সুনেহরা রাগান্বিত স্বরে বলে, এই অসভ্য, ছাড় ভাইয়া, আমি 2 ঘন্টা বসে সেজেছি। আজ আমার টমাটুর জন্মদিন। এই দিনে ও আমার জন্য দুনিয়াতে এসেছে, আমি যদি একটু সুন্দর করে না সাজি, তবে ওর জন্মই তো বৃথা। এই সাজ যদি একটুও নষ্ট হয় না, তবে আমি তোকে চ্যাংদোলা করে উগান্ডা পাঠিয়ে দেব। তোর টমাটুকে দিয়ে আমি সস বানিয়ে খাবো। বাদর কোথাকার।
নাক টিপলে দুধ বের হয়, সে কিনা কোনো ছেলের জন্য সাজে। এজন্যে আর কখনো সাজার ইচ্ছা জাগবে না মনে। নিষিদ্ধ কাজ করতে অভ্যস্ত তৃষান ঠিক সেটাই করল যেটা সুনেহরা বারণ করে। উগ্র হাতে 2 ঘন্টার সকল শ্রম নষ্ট করে দিয়ে তারপর ছাড়ে সুনেহরাকে। ঠিক 5 মিনিট পর বগল দাবা করা সুনেহরার মাথা ছাড়ে তৃষান। সুনেহরাকে দেখতে তখন ঠিক মঞ্জুলিকার মতো লাগছে। সুনেহরা রাগে দুঃখে ফুপিয়ে উঠল। ক্ষিপ্ত হয়ে এবার ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের উপর। কামড়, থু থু, যা পেরেছে দিয়েছে। অতঃপর ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে বলে, বেয়াদব, তুই এটা কি করলি? আমি এখন মিলাদে যাব কি করে? আমার টমাটুর আজ জন্মদিন। তুই মিলাদে যাবি না? পাপাইকে গিয়ে বল তুই যাবি না। ভাইয়া যাবে, তৃষান শাসিয়ে বলে। মেয়ের কান্নায় ততক্ষণে তামজিদ, জোবায়েদ আর মৈতি ছুটতে ছুটতে আসে। শিকদার বাড়িতে আজ তার আর তৃষানের দাওয়াত। কিন্তু বেয়াদব ছেলে তো যাবে না। অন্যদিকে মেয়ে সকাল থেকে ঘুরঘুর করছে তার সাথে যাওয়ার জন্য, তাই সে সানন্দে মেয়েকে নিয়ে যাচ্ছে। উপরে উঠতেই মেয়ের এমন পাগলাটে অবস্থা দেখে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, এসব কি সুনেহরা? বাজে কয়টা? তুমি এতক্ষণ সময় নিয়ে তৈরি হয়েছ এভাবে? পাপাই এটা তোমার ওই অসভ্য ছেলে করেছে। ও আমাকে যেতে দেবে না মিলাদে, তাই। সুনেহরা কান্নারত গলায় চেঁচিয়ে বলে। তামজিদ, জোবায়েদ শানিত দৃষ্টিতে তাকায় ছেলের পানে। চিবিয়ে চিবিয়ে বলে, তুমি নিজেও যাবে না, ওকেও যেতে দেবে না? কি চাইছ কি? আমি কখন বলেছি আমি যেতে দেব না? আমি তো বলছি যে এমন সেজেগুজে কে মিলাদে যায়, তাই সাজগুলো মুছে দিয়েছি। তৃষান থমথমে মুখে বলল। সুনেহরা তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, পাপাই মিথ্যা কথা। ও আমায় বলেছে ও যেতে চায়। মোটেই না, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। তবে তোর মতো মঞ্জুলিকাকে নেয়ার থেকে আমায় নেয়া ভালো। আর এর চেহারা দেখো পাপাই, এখন তৈরি হতে কত সময় লাগবে। তার চেয়ে আমি বরং যাই তোমার সাথে। চলো চলো। তৃষানের কথায় সুনেহরা বড় বড় চোখ করে তাকায়। তড়িঘড়ি বলে, আমার মোটেও সময় লাগবে না। বলেই সে সাথে রাখা ওয়েট টিস্যু দিয়ে কয়েক ঘষায় মুখ পরিষ্কার করে ফেলে। ব্যাগ থেকে ভ্যাসলিন বের করে সেটা ঠোঁটে লাগিয়ে বাবার কনুই আঁকড়ে বলে, চলো বাবা, চলো। এদিকে তৃষান বোকা বনে যায় বোনের কাণ্ডে। বিড়বিড় করে বলে, এই মেয়েরা তো আজীব প্রাণী। সাজতেও সময় লাগে না, উঠাতেও সময় লাগে না, সবকিছুতে পারদর্শী। এখন কি করব? সে বাবার দিকে তাকিয়ে বোকাসোকা কণ্ঠে বলে, ওকে নিয়ে কি করবে? তুমি তো আমায় নিতে চাইছিলে না? তামজিদ, জোবায়েদ কপাল কুঁচকে বলে, তোমার মাথায় কি চলে? হ্যাঁ, কি শুরু করেছ? একবার বলো যাব, আরেকবার বলো যাব না। এখন সুনেহরাই আমার সাথে যাবে, আর তুমি শীঘ্রই তপবনের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেবে, নয়তো তোমার জন্য আমার কলেজের গেট বন্ধ করে দেব আমি। তৃষান বিরক্তি ভরা এক নিঃশ্বাস ফেলে বাবার হুমকিতে সে গা ছাড়া ভাবে বলে, যাও যাও, এই মঞ্জুলিকাকে নিয়ে যেখানে যাওয়ার ইচ্ছে যাও। পরে মান সম্মান নিয়ে টানাটানি পড়লে আমায় বলো না, তখন আমি আর আসবো না তোমার মান সম্মান বাঁচাতে। আমার মান সম্মান নষ্ট করতে বাকি রেখেছ কিছু? সব তো তুমিই নষ্ট করে দিয়েছ। এখন আবার মান সম্মানের কথা বলছো? বলেই সে গটগট করে নিচে নেমে যায় সুনেহরার হাত ধরে। সুনেহরা মলিন মুখ নিয়ে গাড়িতে বসে আয়নায় দেখে নিজের মুখটা। সে কখনো সাজে না, তবে অন্তরালে প্রেম নামক অনুভূতি দোলা দেওয়ার পর থেকে একটু আধটু সাজগোজ শিখেছে। তবে আজ এত বিশেষ দিনে একটু সাজতে না পেরে বেজায় মন খারাপ হয়। তবুও অন্তরালে থাকা প্রেমে মত্ত মনটা তাকে সান্ত্বনা দেয়, ভালোবাসলে সাজগোজের প্রয়োজন পড়ে না। এগুলো ছাড়াই ভালোবাসা যায়, আর তার টমাটুকে তাকে সবভাবে ভালোবাসতে হবে। মনে মনে এই জেদ নিয়েই সুনেহরা একদম সব সাজ নিশ্চিহ্ন করে ফেলল। নিজের পরিকল্পনায় ব্যর্থ তৃষান অলস পায়ে হেঁটে পুনরায় বিছানায় শুয়ে পড়ল। বালিশে মুখ ডুবাতেই মাথায় আসে, মেয়েটি তার নামে নালিশ করেছে বাড়িতে গিয়ে। তাকে ভয় দেখায়? কত বড় সাহস!
হাতের কাছে একবার পেয়ে নিক নালিশ করার অবস্থায় রাখবে না। ভাবতেই বালিশে মুখ ডুবিয়ে হেসে উঠল। মেয়েটির পেছনে লাগতে ভালো লাগছে তার থেকেও ভালো লাগে শুধু শুধু রেগে যাওয়া। এমন একটু আধটু রাগ দেখার জন্য হলেও সে পিছু ছাড়বে না। শুকতারা বোনের পেছনে পেছনে হাঁটছে আর অবাকপানে সব অবলোকন করছে। বিস্ময় নিয়ে বলছে, বুবু তুই কত বড়লোক বাড়িতে থাকিস রে, তোকে একদম বড়লোকদের মতো লাগছে। এই তো আরেকটা রাজমহল। শহর এমন হয়? এখানে কত মজার মজার খাবার পাওয়া যায়। আর ওই মিষ্টি যেগুলো দিলই, এত রং বেরঙের নরম তুলতুলে মিষ্টি এখানে পাওয়া যায়। বোনের উচ্ছ্বাস দেখে রূপকথার মুখ পাংশুটে বরণ ধারণ করে। বোনের চোখে মুখে যে আফসোস, আক্ষেপেরা ভরপুর। সে বোনের সামনে এসে ঝুঁকে দাঁড়ায়, দু গালে হাত চেপে কপালে চুমু দিয়ে বলে, এসব তো আমার নয় তারা, কিন্তু তুই মন খারাপ করিস কেন? আমরাও একদিন এমনভাবে ভালো থাকব, এমন নরম তুলতুলে মিষ্টি সবসময় খেতে পারবি। বুবু শীঘ্রই সেই ব্যবস্থা করব। আর আজ যাওয়ার সময় আমি তোকে অনেক মিষ্টি দিয়ে দেব, তুই যত ইচ্ছা তত খাবি। শুকতারা মৃদু হাসল বোনের কথায়, বিজ্ঞদের মতো করে বলে, আমার তো এগুলো চাই না বুবু, কিন্তু আমার খুব ভালো লাগে তোকে এমনভাবে থাকতে দেখ। আমি খুব খুশি বুবু তোকে এই বড় বাড়িতে থাকতে দেখে। আগে কত কষ্ট করতি আমাদের বাসায় বসে, আমার ভালো লাগতো না। মা বলে তুই এখানে খুব ভালো আছিস, আমি তাতেই খুশি। এগুলো আমার ভালো লাগে না। এখানে মানুষ মুরগির মতো ঘরে ঝিমিয়ে বসে থাকে, খেলাধুলা করা যায় না, ছোটাছুটি করা যায় না। আমি আমার ওখানেই ভালো আছি, কিন্তু তোকে এভাবে শহরে দেখতেও আমার ভালো লাগে। আমি সকলকে বলে বেরাবো আমার বুবু শহরের বিশাল দালানে থাকে। রূপকথা অবাকপানে তাকিয়ে থাকে। ছোট্ট মেয়েটি কি সন্তর্পণে নিজের আক্ষেপগুলোকে লুকিয়ে নিল তার থেকে। তার বোনটা যে তার থেকেও বুঝদার। অবশ্যই পরিস্থিতি তাদের এই অনাকাঙ্ক্ষিত ম্যাচিউরিটির কারণ। যার পরিস্থিতি যত কঠিন তার ম্যাচিউরিটি তত বেশি। সে স্মিত হেসে বলে, কিন্তু আমার তো দম বন্ধ লাগে এখানে। তুই কত ভালো আছিস বল, বাইরে ছোটাছুটি করতে পারিস, মায়ের হাতের রান্না খেতে পারিস, মায়ের কোলে ঘুমাস। আর আমি কতদিন হলো মায়ের কোলে ঘুমাই না, মায়ের হাতের রান্না খাওয়া হয় না, আটার রুটি আর চা খাওয়া হয় না। দুলাভাইকে বলে আমাদের সাথে চল বুবু, বিয়ের পর কি আর মেয়েরা বাপের বাড়ি যায় না? শুকতারার অবুঝ কণ্ঠে রূপকথা মলিন মুখে বলে, আমার তো বাবাই নেই, বাবার বাড়ি যাব কোথায়? এই বাবার কারণেই তো আজ আমি এখানে। বাবা থাকলে তো আমায় পড়াতো, বড় ডাক্তার বানাতো। এখন তো বুবুর সংসার হয়েছে, তার ছেলে আছে, তার খেয়াল রাখতে হয়। হুটহাট চলে গেলে তাদের খেয়াল রাখবে কে? অত বড় একটা ছেলে তোর? শুকতারা চোখমুখ কুঁচকে শুধায়। রূপকথা হেসে মাথা দোলায়, বলে, হুম, তোর বুবু বুড়ি হয়ে গিয়েছি। এখন চল, তোকে আইসক্রিম আর কেক খাওয়াই। এখানে মজার মজার আইসক্রিম পাওয়া যায়। শুকতারা বোনের হাত ধরে নাচতে নাচতে যায়। রূপকথা শুকতারা আর নাইলকে আইসক্রিম আর কেক খেতে দিয়ে রোজের ঘরে বসিয়ে দেয়। পুরো বাড়ি মানুষে ভরে গিয়েছে। তার নানা শ্বশুর বাড়ি থেকেও সকলে এসে পড়েছে। সে মাথায় কাপড় টেনে বসার ঘরের দিকে যায়। নীলিমা পারমিতার সাথে রান্নাঘরেই রয়েছে। ভদ্রমহিলা নীলিমাকে পেতেই বগলদাবা করে চারিদিকে ঘুরছে আর গল্প করছে। মাসুমা আর নির্জনা বেগম বসেছিল বসার ঘরে। সাথে আরও অনেক মধ্যবয়স্ক সহ বয়স্ক মহিলা ছিল, যাদের আপাদমস্তক আভিজাত্য আর শো অফে ভরপুর ছিল। সেখানে রূপকথা একটা লাল জামদানি, গলায় একটা লকেট সহ চেইন, হাতে বালা, কানে একজোড়া ছোট ঝুমকা। নির্জনা বেগমের মুখশ্রী থমথমে হয়ে গেল রূপকথার বেশভূষায়। সে ইশারায় ডাকতে লাগল রূপকথাকে। রূপকথা শাশুড়ির ইশারা বুঝতে পারল না। তার আগেই ভেসে আসে সুচালো এক কণ্ঠ, ছেলেদের বউ পছন্দ করতে আপা বরাবরই প্রশংসিত, কিন্তু এবার মনে হচ্ছে প্রশংসিত হওয়ার থেকে বিতর্কিত বেশি। তপবনের একটা মেয়ের কমতি ছিল, তুমি কি সেটাই পূরণ করলে আপা?
বলেই অট্টহাসিতে ফেটে পড়ে নিঝাম। নির্জনা বেগম সরু চোখে তাকায় বোনের দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, সবসময় সব জায়গাতে হাসাহাসি করা বোকামি নিঝাম। ও রূপকথার শিকদার, তপবনের স্ত্রী, সেভাবেই ওকে সম্মান করবে। অতিরিক্ত বাড়তি কোনো কথা আমি পছন্দ করি না। বোনের রাগান্বিত স্বরে নিঝাম আরো জোরে জোরে হাসতে লাগল। নির্জনা বেগম শানিত দৃষ্টিতে তাকায়। নিঝাম হাসতে হাসতে বলে, আরে আপা হাসি আসছে, কি করব? তবে তপবনের বউ মাশা আল্লাহ, কিন্তু রুচি আরেকটু উন্নত হলে ভালো হতো। বাড়িতে এত বড় অনুষ্ঠান অথচ গায়ে এমন অল্প কিছু গহনা পরে তপবনকে সহ আমাদের ছোট করছে। ছেলের বউদের আমার কিছু দেয়নি? নিঝামের কথায় রূপকথা মিয়ে গেল, অবাক হল। এখানে কি মানুষকে তার বেশভূষা অলঙ্কারের দ্বারা গণ্য করা হয়? গা ভরতি গহনা পরিয়ে স্ত্রীকে সোনার দোকানের মডেলের মতো শোপিস বানিয়ে রাখা আমার পছন্দ নয় খালাম্মা, তা তো তুমি জানো। তবে বারবার সোনা দিয়ে রুচি যাচাই করা কি বোকামি নয়? তপবনের হাস্যোজ্জ্বল কণ্ঠে নিঝাম থমথমে মুখে তাকায় পিছু ঘুরে। তপবন আর এরোজ সদ্যই নিজের গতিরোধ করে বসার ঘরে। নিঝাম বয়সে তপবনের থেকে ছোট। কিছুটা রসিকতা করেই তপবন তাকে খালাম্মা ডাকে। বোনদের মধ্যে নিঝাম একটু কুটনি, ছুক ছুক, সংকীর্ণ মনোভাবের। খোঁচা মেরে কথা না বলল তার হয় না। তপবনের সাথে তার খুব একটা বনিবনা ভালো নয়, আর না তার বউয়ের সাথে। কেননা পূর্ব ছিল নিঝামের থেকেও দ্বিগুণ দুরন্ত, চতুর। তাকে একটা কথা বলল সে তিনটা কথা ফিরিয়ে দিত। তপবন এতদিনে এতটুকু বেশ বুঝতে পারছে রূপকথা কোনো ধরনের মেয়ে। কেউ দুটো কথা শুনিয়ে দিল এও সে চুপচাপ গলধকরণ করে নেয়। আর তার রুচি আটকায় সব সিদেসাধা পোশাক আর ছোট ছোট মণিমুগ্ধকর কিছু গহনাতে। যেই অল্প কিছু আভূষণে মেয়েটিকে স্নিগ্ধ লাগে। নিঝাম কৃত্রিম হাসল তপবনের দিকে তাকিয়ে, খোঁচা মেরে বলে, 1 মাস হতে না হতেই হাতের পুতুল হয়ে গিয়েছ ভাগ্নে। বউকে পিচ্ছি বলে মহাভুল করলাম মনে হচ্ছে। ভুল তো করছ, কিন্তু বউকে পিচ্ছি বলে না, আমার বয়সটা বিবেচনা না করে কথা বলাটা তোমার ভুল। এই যে সময়গুলো পার করছি তাতে করতে আমি অভিজ্ঞ। নতুন বিয়ে করার আনন্দে বিবেক বুদ্ধি খুইয়ে বসা নিব্বি কেউ নই আমি। কারোর আগমন আমার ব্যক্তিত্ব নাড়াতে পারেনি আর না পারবে। তাই তো বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে কথা বলাটা এত বছরেও তোমায় শেখাতে পারলাম না। বয়স হয়েছে তোমার, ছোট নেই আর। সম্মানটা ধরে রাখো, গম্ভীর গলায় বলে তপবন। চোখে মুখে গাম্ভীর্যতার ছোড়াছুড়ি। নির্জনা বেগম ধমকে উঠল দুজনকে, ঘরভর্তি মানুষ, তোমরা শুরু করে দিও না। নিঝাম সব বিষয়ে খোঁচা মেরে কথা বলার অভ্যাস ত্যাগ করো। আর তপবন, নিঝাম তো ভুল কিছু বলেনি। সে নতুন বউ, তার তো একটু সেজেগুজে বসা উচিত। সবাই তো তাকে দেখতে চাইবে। সে কি এভাবে যাবে সবার সামনে? তোমার কোনো সম্মান নেই? আমাদের কোনো সম্মান নেই? নাকি সে দেখাতে চাইছে তার কোনো লোভ লালসা নেই? সে চরম দুঃখী, নির্লোভ মানুষ। আম্মা মানুষটা যতটুকু তাকে ততটুকুর মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতে দেয়া উচিত। জোরপূর্বক চাপিয়ে দিতেই থাকবেন, নিতে পারার সামর্থ্য তো থাকা লাগবে। আপনিই তো বলেন মেয়েদের সবচেয়ে বড় অলংকার তার স্বামী। সেই অনুযায়ী তার সৌন্দর্য আমি। আর আমি তার সাথে আছি, এতেই যথেষ্ট। এটা নিয়ে বাড়তি কথা না বললেও খুশি হব। আনন্দ করো সবাই, আসছি। গুরুগম্ভীর আওয়াজ বাতাসে মিলিয়ে যায়। তপবন লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা নীলিমা নিরুদ্বেগ নীরব দর্শকের ন্যায় তাকিয়ে আছে। পারমিতা তার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, দেখলেন তো, আমার তপু থাকতে আমার কথা মাকে কেউ একটা কটু কথাও শোনাতে পারবে না। এখন মেয়ের চিন্তা বাদ দিন, আজ আমার সাথে আমার বাড়ি যেতে হবে। 2 বেয়ান মিলে আড্ডা দেব, আনন্দ করব। নীলিমা প্রগাঢ় হাসল পারমিতার হাত ধরে অসহায়ত্ব নিয়ে বলে, আজ পারবো না বেয়ান, অন্য কোনো একদিন খুব আড্ডা দেব আপনার সাথে।
আমরা বিকালেই চলে যাব। পারমিতা হই হই করে উঠল। তবে তার নাকচ শোনার সামর্থ্য নেই নীলিমার। সে এসেছে তপবনের অনুরোধ আর তানশানের কথা চিন্তা করে, থাকার জন্য নয়। পারমিতা বেশ দুঃখিত হয়। নীলিমা এক পলক তাকায় নিজামের দিকে। পারমিতাকে জিজ্ঞাসা করে, উনি কে? পারমিতা নিজামকে দেখে বলে, ও নিজাম আহমেদ, তপবনের ছোট খালা। ওহ। নীলিমা ছোট্ট করে জবাব দেয়, নামটা কেন পরিচিত পরিচিত লাগছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের ন্যায় কৌতূহল বাড়তে লাগল। এটা যে সেই শহর যেখানে লোকটা উধাও হয়ে গিয়েছিল। কোনোভাবে যদি একটু সন্ধান পেত। কথার বাবা যেই কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির নাম ও ঠিক মনে নেই। শুনেছে সেই কোম্পানি ও নাকি বন্ধ করে দিয়েছে। কিন্তু এই নামটা যে পরিচিত লাগছে। তার কি কোনো সম্পৃক্ততা ছিল ওই কোম্পানির সাথে? অজস্র প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রইল নীলিমা। জবাব খোঁজার উপায় নেই। মেয়ের শ্বশুর বাড়ি, উপরন্তু মানুষগুলো একটু নাকুচু খুঁতখুঁতে স্বভাবের। কে কোনো কথায় দোষ ধরে বসে। রূপকথা তানশানকে খুঁজছিল। হাঁটতে হাঁটতেই কেউ ছুটতে ছুটতে এসে তার সাথে ধাক্কা খায়। সে ধরে ফেলল বাচ্চা ছেলেটিকে। মাথায় হাত রেখে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ছোটাছুটি করো না, ধীরে ধীরে খেলো। ওকে ভাবি। বাচ্চা ছেলের মুখে ভাবি ডাক শুনে রূপকথা পূর্ণ দৃষ্টিতে তাকায়। মৃদু হেসে শুধায়, তুমি আমায় চেনো? বাচ্চাটি মাথা দুলিয়ে বলে, চিনি, তুমি তপু ভাইজানের বউ। রূপকথা হাসল তার কথায়। একটু খেয়াল করে দেখতেই চোখমুখে পরিচিত এক আদল ভেসে উঠল, যেটা নিছকই তার ভ্রম। মানুষটা তার জীবনের একমাত্র চাওয়া দেখেই সব জায়গাতেই শুধু তাকে খুঁজে বেড়ায়। সে জিজ্ঞেস করে, তুমি কে? বাচ্চাটি হেসে বলে, আমি নিহাম। তোমার মা বাবা কে? রূপকথার প্রশ্নে বাচ্চাটি নিজামের দিকে আঙুল তাক করে বলে, আমার মাম্মা। পাপা আসেনি, সে কাজে গিয়েছে বিদেশে। ওহ। নিজামের দিকে তাকিয়ে জবাব দেয় রূপকথা। বাচ্চাটি পুনরায় ছুট লাগায়। তানশান গোসল করে বের হতেই দেখতে পায় রূপকথা তার কাবার্ড ঘাটছে। তার কপাল কুঁচকে যায়। তার কাবার্ড জবা ফুপি, পাপা আর মেজো মা ছাড়া কেউ স্পর্শ করে না। সে ত্রস্ত পায়ে এগিয়ে আসে, কপাল কুঁচকে শুধায়, আপনি এখানে কি করছেন? রূপকথা খুঁজতে খুঁজতে ব্যস্ত কণ্ঠে বলে, তোমার ইনার গেঞ্জি খুঁজছি আব্বু। পাঞ্জাবির সাথে পরবে কি? সেটা পাপা জানে। পাপা আসলে খুঁজে দেবে, আপনার খোঁজার প্রয়োজন নেই। তানশান কথায় রূপকথা নিজ কাজে মগ্ন থেকেই বলে, সমস্যা নেই, আমি খুঁজে নিতে পারবো। তোমার পাপার দরকার নেই। রূপকথার কথায় তানশানের মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সকাল থেকে এই হুটহাট অধিকার ফলানো তাকে বিব্রত করছে, অস্বস্তিতে ফেলছে। সে গম্ভীর গলায় বলল, এগুলো আপনার কাজ নয়, এগুলো আমারই কাজ তানশান। রূপকথার নির্বিকার দৃঢ় কণ্ঠে তানশান তীব্র উৎকণ্ঠা নিয়ে শুধায়, কেন? কেন এগুলা আপনার কাজ হবে? কারণ এগুলো মায়েদের কাজ, আর আমি তোমার মা, তাই এটা আমার কাজ। না, এগুলো আপনার কাজ নয়। রাখুন, এগুলো অন্য কেউ স্পর্শ করা আমার পছন্দ নয়। তানশান তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে বলে, তোমার পছন্দ নয় তাতে আমার কি? আমি তো আমার ছেলের আলমারিতে হাত দেব। হ্যাঁ, আলমারিটা আমার, আর সেটাই আমার পছন্দ নয়। এখন রাখুন এগুলো। তানশান তৎক্ষণাৎ জবাব দেয়। রূপকথা এবার হাত থামিয়ে ঠোঁটে ঠোঁট চাপল। তানশানের দিকে ফিরে কোমরে হাত দিয়ে বলে, এটা আমার ছেলের ঘর, ছেলের আলমারি, আর আমি তার মা। তাই এই সবকিছু আমি ধরব, আর কেউ ধরবে না আজকের পর থেকে। আর আমার ছেলের সব কাজও আমি করব। এখানে তুমি বাধা দেয়ার কে? তানশান বিরক্তিতে চোখমুখ কুঁচকে নিয়ে মৃদু রাগান্বিত স্বরে বলে, কারণ আপনার ছেলেটাই আমি।
আমি বলবো না তো কে বলবে? এই তো তুমি নিজেই স্বীকার করলে তুমি আমার ছেলে। তবে এখানে মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকো। মায়ের কাজে বাধা দিল পশ্চাৎদেশ লাল করে দেব। তানশান বাখারা হয়ে গেল তার কথায়। এক পলক নিজের পশ্চাৎদেশের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আশ্চর্য হয়ে শুধায়, এগুলো কি বলছেন আপনি? রূপকথার জবাব আসে না। তানশান পুনরায় বলে, আপনার কোনো কাজ নেই? সকালে থেকে এগুলো কেন করছেন? আপনি আমায় বিরক্ত করছেন। আমি এগুলোতে অভ্যস্ত নই। আমার অস্বস্তি বাড়াবেন না। অস্বস্তিকে অভ্যাসে পরিণত করার দায়িত্ব আমার। তুমি শুধু একটু কষ্ট করে কদিন সহ্য করে যাও। ধিমি কণ্ঠে বলতে বলতেই রূপকথা ইনারের সাদা পাতলা গেঞ্জিটা তানশানের হাতে ধরিয়ে দেয় রূপকথা। প্রগাঢ় হেসে বলে, এমন করেই একদিন খুঁটিনাটি সব আয়ত্তে নিয়ে নেব। এখন তৈরি হয়ে নাও। বিছানায় রাখা তোমার পোশাক। তানশান তাকিয়ে রইল হাতের ইনারের গেঞ্জিটার দিকে। রূপকথা বেরিয়ে যেতেই কেউ হুড়মুড়িয়ে তার ঘরে ঢুকল। পাঞ্জাবির কলার ঠিক করতে থাকা তানশান ঘাড় ঘুরিয়ে তাকাতেই মুখশ্রী গাম্ভীর্যতায় আচ্ছন্ন হয়ে পড়ে। সুনীলরা অতিরঞ্জিত কণ্ঠে বলে, আয় হায়, পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে। একদম সুনেহরার হিরো। শুভ জন্মদিন টমাটো। এমন করেই তাড়াতাড়ি বড় হয়ে যা, আর আমার বাচ্চাদের বাপ হয়ে যা। এই বছর অন্তত একটু সুবোধ হয় যেন। আর আমার মতো সফট সুইট মেয়েটাকে এত কষ্ট দিস না। আমার বাচ্চাগুলো সারাদিন আমার কাছে এসে কান্নাকাটি করে। তাদের বাবা মায়ের দিকে একটুও তাকায় না কেন? এই বলে, তুই এত নির্দয় হতে পারিস না টমাটো। তানশান অদ্ভুত নয়নে তাকায় তার দিকে। নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে হীনন্যতায় ভোগা সুনেহরা তা দেখতেই হড়বড়িয়ে বলে, দেখ টমাটো, ভালোবাসলে সবভাবে ভালোবাসতে হয়। মেকআপ ছাড়া বা ন্যাচারাল লুক সবভাবে। তাই আজ আমি ন্যাচারাল লুকে এসেছি, সুন্দর না? তোকে আমায় এভাবেও ভালোবাসতে হবে। তানশান তার সকল বেহুদা কথা এড়িয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, তুমি আমার রুমে এসেছো কেন? তোর রুম কোথায়? এটা তো আমার ফিউচার রুম। তাই দেখতে এসেছি। সুনেহরা কাঁধ ঝাঁকিয়ে বলে। তানশান ক্ষিপ্ত কণ্ঠে বলে, বের হও এখান থেকে। সুনেহরা চোখমুখ কুঁচকে পাল্টা রাগান্বিত স্বরে বলে, অতিথিদের সাথে এমন ব্যবহার করছিস? আমার ছেলে মেয়েরা তার বাবার কাছ থেকে কি শিখবে? দেখ টমাটো, তোর জন্য আমি কটু কথা শুনতে পারবো না। তানশান হতাশ হয়। এই মেয়ের গায়ে কখনো কোনো কথা লাগে না কেন? সে পুনরায় গম্ভীর গলায় বলে, আমি তৈরি হব। বের হও এখান থেকে। ওহ, আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে বল, জন্মদিনে কি উপহার চাই তোর? কোনো কিছু চাই না, কিন্তু আমি উপহার না দিয়ে তো যাব না। সুনেহরার জেদি কণ্ঠে তানশান দীর্ঘশ্বাস ফেলে বলে, কি উপহার দেবে দাও। তোর জন্য শ্রেষ্ঠ উপহার তো আমি নিজে। পুরো আমিটাই তো তোর উপহার। তাই আজ থেকে এই আমিটা তোর। তুই শুধু এখন হ্যাঁ বলে দে। সুনেহরা এক গাল হেসে বলল। তানশান রাগে গজগজ করে উঠল। সে ক্রুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে সুনেহরার দিকে। অতঃপর সেভাবেই বেরিয়ে যায় ঘর থেকে। সাজারুর মতো কাটা কাটা চুলগুলো দেখতেই রূপকথা অসন্তোষ প্রকাশ করে বলে, আজ একটু চুলগুলোকে ঠিক করে আছড়ে নিতে পারলে না? কেমন ঘাড় তেড়ার মতো খাড়া খাড়া হয়ে আছে। তানশান তাকে পাশ কাটাতে কাটাতে বলে, আমার চুল এমনি। রূপকথা তার পথ ধরে বলে, ঠিক তোমার গোমরা মুখের মতো। তানশান কপাল কুঁচকে তাকায় তার দিকে। হাঁটতে হাঁটতে বলে, আপনি গতকাল থেকে পড়তে বসেননি? ডাক্তার কেন? আমার তো মনে হয় আপনার নার্স হতেও কষ্ট হয়ে যাবে। আমি ও লেভেলে পড়ি, তাতে সারাদিন পড়াশোনা করি। আর আপনি এ লেভেলে, অথচ বইয়ের ধারে কাছেও দেখা যায় না আপনাকে। সরব রূপকথার মুখটি ছোট হয়ে গেল। সে নিভে যাওয়া আদল নিয়ে বলে, তুমি তো বাড়ির ছেলে, আমি তো বউ। আমার তো অনেক কাজ থাকে। সেগুলো না করলে তোমার মেজ মায়ের কষ্ট হয়ে যাবে। এগুলো করে পড়ার সুযোগ পাই না। তুলে ধরা পার্থক্যটা বুঝতে পেরে তানশান চুপ করে গেল। ফোনের স্ক্রিনে ভাসছে সৃজার রাগান্বিত মুখটি।
ইমরোজ হতাশার নিঃশ্বাস ফেলে শুধায়, এমন করছো কেন সৃজা? সৃজা ঝামটা মেরে বলল, কেমন করছি ইমরোজ? তুমি কি করতে চাইছো? আমার কি কোনো অস্তিত্ব, সম্মান রয়েছে তোমার জীবনে? তুমি আমার স্ত্রী, আমার পুরো অস্তিত্বটা জুড়েই তো তোমার বাস। তবে আর কি চাও? সৃজা রাগে হিসহিসিয়ে বলল, ভুল বলল ইমরোজ, ওটা দ্বিতীয় স্ত্রী হবে, যেখানে তোমার সবকিছু জুড়ে এখনো তোমার প্রথম স্ত্রীর বাস। মৌনতাকে রাজরানী বানিয়ে সাজিয়ে রেখেছ ঘরে, আর আমায় কি দিয়েছ? মৌনতার যত গহনা আছে তার এক ভাগ আমার আছে। যেখানে আজ পুরো খুলনা শহরের গণ্যমান্য মানুষরা সামিল হচ্ছে তানশানের অনুষ্ঠানে, সেখানে আমি তোমার স্ত্রী হয়ে সামিল হতে পারছি না, লুকিয়ে বসে আছি। আর মৌনতা সে তো রাজরানী হয়ে ঠিকই ঘুরে বেড়াচ্ছে পুরো দুনিয়ার সামনে। মৌনতা, সৃজা তুমি সব জেনেও এমন অবুঝের মতো আচরণ করছো কেন? মৌনতার সব গহনা, এই বাড়ি, আমি সহ সবকিছুই তো তোমার হবে। আর একটু ধৈর্য শুধু, তারপরেই আমরা সবকিছু করতে পারবো যেমনটা আমরা চাই। কিন্তু এখন কোনো ভুল পদক্ষেপ নেওয়া মানে এই সবকিছু হারানো। আমি তোমার জন্য কত নিচে নেমেছি ভাবতে পারছো? কাউকে মারতে পর্যন্ত দ্বিধা বোধ করছি না। এটা যদি ঘরের কেউ কোনোভাবে জেনে যায় আমরা শেষ সৃজা। আই বেগ ইউ, কটা দিন একটু নিজেকে সামলে লুকিয়ে থাকো, তারপরে এই সবকিছু তোমারই হবে। ইমরোজ অনুরোধ করে বলে, সে আর কতদিন এটা সেটা বলে সকলের মাইন্ড ডাইভার্ট করবে? ভাবতেই ঘেমে উঠল সে। মরছেও না ওই মৌনতা, মরলেই তো ঝামেলা শেষ। সৃজা একটু নরম হয়, অশ্রুসিক্ত নয়নে বলে, আমি বুঝি ইমরোজ, কিন্তু আমার নতুন বিয়ে হয়েছে, একটু বউ সাজতেন পারিনি। আমার তো মাঝে মধ্যে ইচ্ছা হয় তোমার সাথে ঘুরবো ফিরবো, একান্তে সুন্দর সময় কাটাবো। কিন্তু দেখো সেখানে আমায় এরোজের ভয় লুকিয়ে বসতে হচ্ছে, তোমার সাথে দেখাও করতে পারছি না। এরোজের এই ঝামেলা তৈরি করেছে কে? তুমিই তো। এখন ভুগছ ও তুমি। ইমরোজ রাগান্বিত স্বরে বলল। সৃজা মিয়ে গেল। দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ আসতেই ইমরোজ তড়িঘড়ি করে ফোন কাটে। দরজা খুলতেই দৃষ্টিনন্দনীয় এক দৃশ্যে খানিকটা অভিভূত হয় সে। নাইল আর মৌনতা সেজেগুজে দাঁড়িয়ে আছে। প্রিন্সেস ড্রেসে পরিহিতা নাইলকে ঠিক যেন একটা ডিজনি প্রিন্সেস দেখতে লাগছে। সে হেলে দুলে জিজ্ঞাসা করে, পাপা আমায় কেমন লাগছে? ইমরোজ হাঁটু গেড়ে বসে মৃদু হেসে বলে, একদম আমার নাইল প্রিন্সেসের মতো। কিন্তু এই ড্রেস তুমি কোথায় পেলে? আমি তো কিনিনি, এটা ছোট পাপা এনেছে আমার জন্য। নাইল হাসি মুখে বলে। ইমরোজের মুখশ্রীতে গাম্ভীর্যতা ছেয়ে গেল। মৌনতা নিজেকে দেখিয়ে শুধায়, আমায় কেমন লাগছে? ইমরোজ মৌনতার পানে তাকায়, তার কথাটিকে পুরোপুরি উপেক্ষা করে শুধায়, ওকে এরোজের দেয়া পোশাক কেন পরতে হবে? ওর কি পোশাক নেই? মৌনতা কাঁধ ঝাঁকিয়ে নম্র কণ্ঠে বলে, আছে তো, কিন্তু ছোট ভাইজান দিয়েছে এটা। নাইলের খুব পছন্দ তাই পরিয়েছি। সে সকাল থেকে অপেক্ষা করছে কখন পোশাকটা পরবে। ইমরোজ ক্রুদ্ধ চোখে তাকায় তার দিকে, বলে, ওকে কি আমি কিছু কিনে দেই না? কোনো জিনিসে কমতি রেখেছি? তবে ওকে অন্যের দেয়া জামা পরতে হবে কেন? এটা এখনই খুলবে মৌনতা। আশ্চর্য, সামান্য একটা পোশাক নিয়ে এমন করছেন কেন? আপনারই ভাই দিয়েছে, কোনো পরপুরুষ দেয়নি। মৌনতা অবাকের সুরে বলল, ভাই, মাই ফুট। মাতাল, বেয়াদব একটা। তোমার কাছে 5 মিনিট সময় মৌনতা, এটা খুলে অন্য পোশাক পরাবে। ইমরোজ চিবিয়ে চিবিয়ে বলল, আমি এই ড্রেস খুলব না। নাইলের মিনমিনে কণ্ঠে এক বিকট আওয়াজে ধমক ভেসে আসল, একদম চুপ নাইল। অন্যের থেকে আর কখনো কোনো কিছু নিতে যেন আমি না দেখি, তাহলে হাত ভেঙে দেব একদম। ইমরোজের হুঙ্কারে কেঁপে উঠল ছোট্ট দেহটি। ভয় চিৎকার করে মুখ লুকায় মায়ের শাড়ির ভাঁজে। মৌনতা অশ্রুসিক্ত নয়নে তাকায় ইমরোজের দিকে, রাগান্বিত স্বরে বলে, হচ্ছে কি ইমরোজ? একটা পোশাক শুধু। কে দিয়েছে তার থেকে বড় কথা আপনি মেয়েটার খুশি দেখুন। ওর খুশি থেকে কি আপনার ইগো বেশি? ওর এই পোশাক পছন্দ তা তুমি আমায় আগে বলল না কেন?
মেয়েকে বুকে চেপে মৌনতা ক্ষিপ্ত কণ্ঠে আক্ষেপ জানিয়ে বলে, বলার সুযোগ দেন আপনি। মেয়েটা আপনার সাথে কথা বলতে ভয় পায় ইমরোজ। কখনো খেয়াল করে দেখেছেন আমার সাথে আপনি কখনো একটা বাড়তি কথা বলেন? বেশিরভাগ সময় বাইরে কাটান। বাড়িতে আসলে ফোনে কথা বলেন সব সময়। পরিবারের সাথে দুদণ্ড হাসি মুখে নম্র স্বরে কথা বলতে দেখা যায় না। খুশির কারণ হতে না পারলে খুশিটা ছিনিয়ে নেবেন না ইমরোজ। ইমরোজের দিকে বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলে মৌনতা নাইলকে কোলে তুলে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। মানুষটার জন্য সেজেগুজে আসা মামিয়ে এসেছিল একটু প্রশংসা শুনতে। প্রশংসা তো পেলই না, বরং এক বুক বিতৃষ্ণা কষ্ট নিয়ে ফিরে যায়। ইমরোজ রাগে দরজায় একটা লাথি দিয়ে ঘরে ঢুকে যায়। জীবনটা এলোমেলো, মস্তিষ্ক অশান্ত, কোনো কিছু ভালো লাগছে না। এই দুই নৌকায় পা দিয়ে চলা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। সবকিছুর মূলে এই মৌনতা। ছাড়তেও পারছে না, নিজে থেকে মরেও না। বাকি দিনটা সকলের কাটল আনন্দ এবং একটা সুন্দর পারিবারিক মিলনায়তনের মাধ্যমে। তামজিদ জোবায়েদও একটা সুন্দর সময় কাটায় শিকদার পরিবারের সাথে। সেখানেই তার দৃষ্টি কাড়ে রোজ নামক চঞ্চল মিষ্টি মেয়েটি। শুনেছিল রোজকে বিয়ে দিতে চায় নির্জনা শিকদার। তার মনে হঠাৎ স্বাদ জাগে, শিকদার বাড়ির একমাত্র মেয়েটিকে নিজের ঘরের পুত্রবধূ হিসেবে খুব সুন্দর মানাবে। দুই পরিবারের সখ্যতা আর সম্পর্কটাও একটু মজবুত হবে। এতে করে যদি ত্রিশানের মধ্যে একটু পরিবর্তন আসে। দায়িত্ব কাঁধে পড়লে সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়ার মতো ছেলে ত্রিশান নয়। তার বিশ্বাস কিছুতে কিছু হবে। সে মনে মনে ঠিক করে আজই মৈত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করবে। বিকাল 4টা নাগাদ সব মেহমান চলে যায়। বাগের হাট থেকে আসা আত্মীয়রা 5টার দিকে বেরিয়ে যাবে। নিজের কাজ কোনো রকমে গুছিয়ে তপবন 4টার দিকে স্ত্রী, সন্তান আর শুক্তারাকে নিয়ে বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এই নিয়ে রূপকথা বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে তপবনকে, কিন্তু তপবন বলেনি। স্বল্প সময়ের মাঝে তপবন শুক্তারাকে খুলনার বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। অতঃপর শপিং মলে নিয়ে গিয়ে অনেকগুলো জামা, জুতা সহ কসমেটিক্স, শুক্তারা পছন্দনীয় অনেক খাবার, যা যা সে পছন্দ করেছে সুপার শপ থেকে সব কিনে দিয়েছে তপবন। সে অনুরোধ করেছিল নীলিমাকে আজ থাকার জন্য, নয়তো শুক্তারাকে রেখে যাওয়ার জন্য। কিন্তু কোনোটাতেই নীলিমা রাজি হয়নি। নির্জনা বেগমের থেকেও খুব ভালো আচরণ পায়নি নীলিমা। এতে তার মন খারাপ হয়নি। এমনটাই তো হয়ে আসছে তাদের সাথে। রূপকথার দিনটা শেষ হয় শুক্তারার মুখের এক ফালি হাসি দেখে। যেই হাসি রূপকথার দিনটাকে বিশেষ করার জন্য যথেষ্ট ছিল। অন্যদিকে মৌনতার গোছানো জীবনটা সহ মা মেয়ের হাসিমুখটা ক্রমশই বিলীন হয়ে যাচ্ছিল ইমরোজ নামক দ্বিচারিতায় লিপ্ত মানুষটির জন্য। সংসার, সন্তান, সম্পর্ক সামলে রূপকথা নিজের পড়াশোনার গতি বাড়ায়। আজ ঘরে আর কোনো কাজ না থাকায় ঘরের মেয়ে বউরা নিশ্চিন্তে ছিল। মা বোনকে হাসিমুখে বিদায় দিয়ে রূপকথা সুযোগ পেতেই বই থেকে মুখ তোলেনি। রাত তখন 1:30। তপবন নিজের ঘরে ঢোকে। রিসেন্ট প্রজেক্ট এক্সিকিউটিভ করার জন্য ইমরোজের সাথে আলোচনায় বসেছিল। আগামী সপ্তাহে সে যশোরে যাবে। অন্যদিকে সৃজার পরিবারের কি অবস্থা, তারা কি চাইছে সে কিছু বুঝতে পারছে না। হঠাৎ করেই তারা বিয়ের জন্য না করে দেয়। নির্জনা বেগম সৃজার মা এবং তার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। এরোজ সৃজার বাড়িতেও গিয়েছিল, তবে বাড়ি একদম শূন্য ছিল। অফিসেও আসছে না। ইমরোজকে জিজ্ঞাসা করলে সেও বলে সে এই বিষয়ে কিছু জানে না। বিষয়টা তপবনের মাথায় ঢুকছে না। এই বিয়েটা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ইমরোজের ছিল, অথচ এখন সে এমন ভাব করছে যেন এই বিয়ের কথাবার্তায় সে যুক্তই ছিল না। ড্রিম লাইটের আলোয় স্পষ্ট নারী অবয়ব, তবে ঘুমের ধরন বরাবরের মতোই হতাশ করে তপবনকে। একটু কাত ফিরলেই সোজা মেঝেতে, আবার মাঝে কোলবালিশও দিয়েছে। তপবনের ভ্রু উঁচিয়ে গেল। সে পোশাক বদলে বিছানায় বসে কোলবালিশটা মাঝখান থেকে সরিয়ে ফেলে এবং রোজকার অভ্যাস অনুযায়ী মেয়েটির পেট জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু তার নির্লিপ্ততা ভেঙে যায় যখন ঘুমন্ত নারীটির মৃদু চিৎকারে, ছাড়ুন ছাড়ুন, কি করছেন? তপবন হতচকিত ছেড়ে দেয় রূপকথাকে। রূপকথা তোরাক উঠে বসে। তপবন অপ্রস্তুত ভঙ্গিতে খুব খুব কেসে উঠল।
রূপকথা কৌতূহলী নয়নে তাকিয়ে আছে তার দিকে। সে বোকাসোকা হেসে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, না মানে, ওই আর কি, আসলে তুমি পড়ে যাচ্ছিলে তাই এদিকে নিয়ে আসলাম। এখন আর তুমি পড়বে না। আর কোলবালিশটা মাঝে নয় তোমার ওই পাশে দেবে। রূপকথা সরু চোখে তাকায় তপবনের দিকে। সে কোথায় পড়ে যাচ্ছিল? লোকটা মিথ্যা কথা বলছে কেন? সে মাত্রই বিছানায় শুয়েছিল। একটু আগে পড়া শেষ হয়েছে তার। সে জেগেই ছিল। সে চট করে শুধায়, আমি কোথায় পড়ে যাচ্ছিলাম? তপবন বোকাসোকা কণ্ঠে বলে, পড়ে যাচ্ছিলে না? না গেলে তো ভালো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গিয়েছে। বলেই তপবন তড়িঘড়ি করে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রূপকথা তখনও অবুঝপানে তাকিয়ে আছে তার দিকে। কি বুঝিছ কথার মা? বোরখার নিচে মুখ লুকাইয়া চলিবা আর আমরা চিনিব না। আইজকা তোমারে কে বাঁচাইব? কচি মাইয়াটারে তো খাতি দিলয়া না। আমরা না হয় তোমারে দিয়াই তৃষ্ণা মিটাই। গজার কথায় মেঝেতে পড়ে থাকা নীলিমা দরদর ঘেমে উঠল। অন্ধকারাচ্ছন্ন একটা বদ্ধ ঘর। তাকে ঘিরে রয়েছে ৭-৮ জন। এতদিনের আতঙ্কগুলো বাস্তবায়ন হতে দেখে গলা শুকিয়ে আসলো নীলিমার। অঝরে টপটপ করে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। হাত জোর করে অনুনয় করে বলে, আমায় ছেড়ে দিন। আমার মেয়ে দুটোর আমি ছাড়া আর কেউ নেই। দয়া। নীলিমার কথার মাঝেই গর্জে উঠল গজা, মিন্টু। হুঙ্কার ছেড়ে হিসহিসিয়ে বলে, এই কথা বাড়াবি না। চুপ, একদম চুপ। এতদিন যাবৎ আমরা তরপাইছি, আইজকা তোরে তরপাইতে দেখিব। আইজকা আর তুই ছাড়া পাবি না। এই জন্মে মানুষেরে আর মুখ দেখাতে পারবি না। বলেই গজা ঝাঁপিয়ে পড়ে নীলিমার উপর। বদ্ধ ঘর জুড়ে আর্তনাদ, গুমরে গুমরে মরার হাহাকারে মুহূর্তেই বাতাবরণ ভ্যাপসা ভয়ঙ্কর থমথমে হয়ে উঠল। দৈহিক যন্ত্রণা মন্থর গতিতে নিয়ে যাচ্ছে নীলিমাকে মৃত্যুর দ্বারপ্রান্তে। আম্মা, আম্মাকে ছেড়ে দিন। আম্মা তুমি এমন করছো কেন? আম্মা আমি আছি তো, তোমার কিছু হবে না। আম্মা, আম্মা কথা বলছো না কেন? ও, ওরা আমার আম্মাকে মেরে ফেলল। আমার আম্মা। হু হু করে কেঁদে উঠল রূপকথা। কিছু হয়নি রূপকথা, শান্ত হও। তোমার আম্মা ঠিক আছে। কেউ কিছু করতে পারবে না তাকে। আমি আছি তো। অনবরত পিঠে হাত বুলাতে বুলাতে বলছে তপবন। না নেই, কেউ নেই। আম্মাকে মেরে ফেলেছে ওরা। আম্মা, কিছু হয়নি আম্মার। আম্মা ঠিক আছে। রূপকথা, তুমি স্বপ্ন দেখছ। চোখ খোল, দেখো। তপবন পুনরায় শান্ত স্বরে বলল। বক্ষ মাঝে মেয়েটি মুখ ডুবিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে পিঠে হাত বুলাতে বুলাতে মেয়েটির গালে আলতো হাতে চাপড় দেয়। ক্ষণকাল বাদেই মেয়েটি দিগ্ভ্রান্ত পথিকের ন্যায় চোখ খুলে তাকায়। অস্থির পানে এদিক ওদিক তাকায়। অন্ধকারাচ্ছন্ন ঘরটি দেখে পুনশ্চ ডেকে ওঠে, আম্মা। তপবন এক হাত বাড়িয়ে ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। রূপকথা হতচকিত তাকায় মুখের সামনে ভেসে ওঠা ভারী ফর্সা মুখটি দেখতেই। আম্মা কোথায়? কিয়ৎকাল বাদ মস্তিষ্ক সচল হতেই সে অবাকপানে তাকায় নিজের অবস্থান দিকে। সরব লজ্জা, আড়ষ্টতা, ভয় মিয়ে গেল মেয়েটি। সে দ্রুত তপবনের থেকে সরে যেতে যেতে চায়। অজুহাতের সুরে হড়বড়িয়ে বলে, আমি দুঃখিত। আসলে ঘুমের মাঝে বুঝতে পারিনি। আমার ঘুমের ধরন খারাপ। আমি ইচ্ছা করে করিনি। ক্ষমা। পৃষ্ঠদেশে পুরুষালী হাতের এক বৃহৎ থাবায় মেয়েটির কণ্ঠনালী রোধ হয়ে আসলো, সাথে রোধ হয়ে আসে দূরে সরে যাওয়ার চেষ্টাও। পৃষ্ঠদেশে মৃদু চাপ প্রয়োগে মেয়েটি পুনরায় লেপ্টে গেল বক্ষ মাঝে। রূপকথা অবুঝ নয়নে তাকায় তপবনের মুখপানে। তপবন স্মিত হেসে তার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, সমস্যা নেই, এভাবেই ঘুমাও। আমার অভ্যাস আছে। তানশান আর তানশানের। তপবনের কণ্ঠনালী থমকায়। বাক্যটি সংশোধন করে পুনরায় বলে, তানশান ও এমন 4 হাত পায়ে জড়িয়ে ধরে ঘুমাতো আমায়। আমি বিরক্ত হই না, এভাবেই ঘুমাও। বলতে বলতেই মেয়েটিকে নিবিড়ভাবে জড়িয়ে নেয় নিজের সাথে। জোরতা, আড়ষ্টতায় মেয়েটি চুপটি করে পড়ে রইল প্রশস্ত বুকটিতে। দেহ অসাড় হয়ে আসছে কেন? কেন বিরোধ করতে পারছে না?
পুরুষালী এই প্রথম নৈকট্য যে অসহনীয়। অজানা অনুভূতিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটি। আতরের মিষ্টি সুগন্ধ, পুরুষালী দেহের উমে মেয়েটি কিয়ৎকাল স্বকীয়তা হারিয়ে বসল। অসহ্য সেই নৈকট্য সহ্য করতে না পেরে মিনমিনি স্বরে বলে, আমার শাড়ি খুঁজে পাচ্ছি না। ছেড়ে দিন। বিলম্বহীন ভেসে আসে তপবনের ভারী জড়ানো কণ্ঠ। আমি তো একদিনও খুঁজে পাই না তোমার শাড়ি, তবে আজ মনে হয় আমার পিঠের নিচে। খোঁজার দরকার নেই, প্রতিদিন এর থেকেও বাজে অবস্থায় থাকো, বলেই তপবন কমফোর্টার দিয়ে নিজেদের পুরোপুরি ঢেকে নিল। অন্যদিকে রূপকথা তোরাক বুক থেকে মাথা তুলে তাকায় সুপ্ত হাসির উজ্জ্বলতায় উজ্জ্বল মুখটির দিকে। হতভম্ব হয়ে শুধায়, প্রতিদিন? এর থেকেও বাজে অবস্থা মানে? তপবন মিছে গাম্ভীর্যতার সাথে বলল, প্রতিদিন। তুমি প্রতিদিন এভাবেই আমার বুকের মাঝে ঢুকে ঘুমাও? রূপকথা আশ্চর্য হয়ে গেল। কোনোমতেই এই লজ্জাজনক মুহূর্ত সামলে উঠতে পারছে না। লোকটা কি রাতের ওই লজ্জাজনক পরিস্থিতির জন্য এভাবে তাকে লজ্জায় ফেলছে? সে কপট রাগ দেখিয়ে বলল, আপনি মিথ্যা কথা বলছেন। রাতেও মিথ্যা বলেছিলেন। মোটেই না, আমার কাছে প্রমাণ আছে। তপবনের দৃঢ় কণ্ঠে রূপকথা মিয়ে গেল। রাতের সেই লজ্জাজনক পরিস্থিতি তপবন ভোলেনি। নিতান্তই পিচ্চি একটা মেয়ের কাছে ওভাবে হেনস্থা হয়ে তপবনের বেজায় রাগ হয়েছিল নিজের উপর। কেন জোরগলায় বলল, এই তো হতো আমার স্ত্রী, আমি ছুঁয়েছি, কি সমস্যা? তা না, সে বোকা সেজে বসেছিল। কিন্তু তার 2 ঘন্টার ব্যবধানেই রাগ উবে যায় মেয়েটির কাণ্ডে। এমন মোহনীয় মুহূর্তের ফয়দা না লুটলেই না। সে মিটিমিটি হেসে শুধায়, প্রমাণ দেখাবো? রূপকথা থমথমে মুখে বলে, না। তপবন হাসি আটকাতে পারে না। হো হো করে হেসে উঠল রূপকথার লালচে নিভে যাওয়া আদলে বলা কথাটিতে। মেয়েটিকে আজ চরম লজ্জায় ফেলতে ইচ্ছে করছে। কোনোমতেই দমাতে পারে না তপবন নিজেকে। সে হাত বাড়িয়ে বেডসাইড মিনি কাবার্ডের উপর থেকে ফোনটা আনে। সেটা রূপকথার চোখের সামনে তুলে ধরতেই লাজে টলমল করে উঠল রূপকথার আখিদয়। অর্ধনগ্ন বদনে তপবনের বুকে পড়ে পড়ে ঘুমাচ্ছে সে। সে ঘাড় কত করে তাকায় তপবনের দিকে। অসহায়ত্ব তার দৃষ্টিতে। মিটিমিটি হাসতে থাকা তপবন ভ্রু নাচিয়ে শুধায়, কি? রূপকথা অসহায় দৃষ্টিতে তাকায়। মিনমিনে স্বরে বলে, এটা ডিলিট করে দিন। সহসা তপবন ফোনটি সরিয়ে ফেলে। কপাল কুঁচকে বলে, কেন ডিলিট করব? এটা আমার বিপদের সঙ্গী। এটা না থাকলে তো আজ দিয়েছিলে আমার উপর মিথ্যা এলিগেশন লাগিয়ে। রূপকথা পুনরায় অনুরোধ করে বলে, দয়া করে ডিলিট করে দিন। আর কখনো এমন করব না। কি করবে না? তপবন ভ্রু নাচিয়ে শুধায়। রূপকথা বলে, এই যে এভাবে আর এলোমেলো হয়ে আপনার উপর ঘুমাবো না। কেন ঘুমাবে না? এভাবে না ঘুমালে তারপর পড়ে যাবে, কোমর ভাঙবে, তারপর আমায় ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হবে। তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সংসারের কাজে হাত বাটাতে পারবে না। তোমার মৌনতা ভাবির কত কষ্ট হবে। তপবনের গম্ভীর গলায় বলা কথাগুলোতে এক বিরূপ পরিস্থিতি ভেসে উঠল রূপকথার অক্ষিপটে। তপবন পুনরায় শুধায়, কি আমি ঠিক বলছি না? রূপকথা বাচ্চাদের মতো করে সিরিয়াস ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা নাড়ল। তপবন মিটিমিটি হেসে সাব্বাসী জানিয়ে বলল, এই তো গুড, এখন ঘুমাও। বলেই রূপকথার মাথাটা চেপে ধরল নিজের বুকে তপবন। রূপকথাও জোরতা লজ্জা আঁকড়ে চুপ করে শুয়ে রইল। অন্তরালে থাকা সদ্য পরিস্ফুটিত যুবতী মনটিতে যে তাণ্ডব চলছে। এহেন পুরুষালী নৈকট্য যে অনর্থ ঘটিয়ে ছাড়বে। ওষ্ঠকোনো লাজ মাখা হাসি ভর করে মেয়েটির। তপবন তপ্তশ্বাস ফেলে চোখ বন্ধ করে। স্রোতের তালে গা ভাসাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ছোটবেলা থেকেই এটাই করে আসছে। জীবনে কম বিরূপ পরিস্থিতির সম্মুখীন তো হয়নি। সবকিছু এভাবেই নিস্তরঙ্গ
নির্মোগ শান্ত ব্যক্তিত্বের সাথে গা ভাসিয়ে গিয়েছে। তবে এই যে স্রোতের সাথে যুক্ত হওয়া কচুরিপানা ফুলটি পথটাকে একটু একটু নয় অনেক বেশি স্নিগ্ধ উপভোগ্য করে তুলছে। চোখ বুঝতেই যেন ফজরের আজান পড়ে গেল। রূপকথার এই জীবন যুদ্ধে ঘুম খুবই কম দেখা যায়। সংসার, পড়াশোনা, ছেলের সামনে ঘুমকে খুব একটা প্রশ্রয় দেয়া হয় না। তানশান অজু করে বের হতেই রূপকথাকে কানটুপি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে চবর্গীয় শব্দ করল। রূপকথা নিরুত্তর অগ্রাহ্য করল সেই বিরক্তি। তানশানের দিকে তোয়ালে এগিয়ে দিয়ে শুধায়, আজ কয়টায় ছুটি হবে? তানশান মুখ মুছতে মুছতে বলে, 12:40। ওহ, টিফিনে কি দেব? আপনার কিছু দেয়া লাগবে না। জবা ফুপি জানে টিফিনে কি দিতে হবে। তানশান গম্ভীর স্বরে রূপকথা তারা কণ্ঠে বলে, পছন্দের কোনো খাবার থাকলে বলো, নয়তো করলা ভাজি আর পোড়া রুটি দিয়ে দেব। তানশান চোখ মুখ কুঁচকে বলে, ইউ, কি বাজে কম্বিনেশন! করলার সাথে রুটি, এগুলো আপনার পচা মাথা ছাড়া আর কারোর মাথায় আসতে পারে না। রূপকথাও নির্বিকার তাকিয়ে রইল সেই কুচকানো দৃষ্টির দিকে। তানশান তার দৃঢ় তাদর চেহারা দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। সে জানে মিমি নামক এই মানুষটা তার কোনো কথা শুনবে না। তাই সে বলে, ক্রিমি পাস্তা আর কাস্টার্ড দিল হবে, কিন্তু ক্রিমি পাস্তা তো আমি বানাতে পারি না। এটা কি? রূপকথার অসহায় কণ্ঠে তানশান স্মিত হাসল। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে প্রহসনের সুরে বলল, এর জন্যই বলি বেশি চালাকি না করতে। নিজের চালাকি নিজের উপরই ভারী পড়ল। এখন কিন্তু আমায় পাস্তা বানিয়ে দিতেই হবে, সেটাও আপনার হাতে। না দিতে পারলে আজ আমি টিফিনই নেব না। রূপকথা ঠোঁটে ঠোঁট চাপল, কোমরে হাত দিয়ে জেদি কণ্ঠে বলে, মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই। আমি পাস্তা বানিয়েই ছাড়ব। টেস্ট ভালো হতে হবে কিন্তু। তানশানের কথায় রূপকথা চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ, টেস্ট কালার সব ঠিক হবে, দেখে নিও। চ্যালেঞ্জ নিচ্ছেন? তানশান ভ্রু উঁচিয়ে শুধায়। রূপকথা দৃঢ় কণ্ঠে মাথা নেড়ে বলে, হুম, যান, শুভকামনা রইল আপনার জন্য। জিতলে আপনাকে একটা উপহার দেব। তানশানের কথায় রূপকথা কপাল কুঁচকে শুধায়, কি উপহার দেবে? সেটা আগে জিতুন, তারপরে দেব। আচ্ছা, আপনি কি আজও কলেজে যাবেন না? রূপকথা না বোধক মাথা নেড়ে বলল, না। তানশান তার দিকে ফিরে তাকায়, বলে, তাহলে আপনি পারবেন কি করে? দাদুমণি এখন আর ঝামেলা করবে না। পাপা তার সাথে কথা বলেছে। রূপকথা মলিন হাসল তানশানের কথায়। সে মুগ্ধ হয় তানশানের শিক্ষা দেখে। এসেছে থেকে সে একদিন ও সৎ মা হিসেবে তানশানের থেকে খারাপ আচরণের শিকার হয়নি, বরং তার জন্য নিজের দাদির বিরুদ্ধে আওয়াজ তোলে। গতকাল রাতে বাবা ছেলের প্রশ্নের সম্মুখীন হতে হয় নির্জনা বেগমকে। সে বলল, তোমার মেজো মায়ের শরীরটা ভালো না, তার উপর সংসারের সব কাজ আমি ফেলে রাখতে পারি না, আর তোমার পাপা আমায় খুব ভালো করে পড়াচ্ছে। ঠিক পারবো, চিন্তা করো না। তানশান প্রেক্ষিতে কোনো জবাব দেয় না। কিয়ৎকাল বাদ বলে, আচ্ছা, আমি আপনার ক্লাসের পড়া আর নোট কালেক্ট করে নিয়ে আসব। সত্যি? রূপকথার উচ্ছ্বসিত কণ্ঠে তানশান স্মিত হেসে উপর নিচে মাথা দোলায়। রূপকথা কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, ধন্যবাদ। ততক্ষণে তপবন ছেলের ঘরের সামনে এসে হাজির হয়। বাবাকে দেখতেই তানশান দ্রুত কেটে পড়তে চায়, কিন্তু পারে না। তার আগেই রূপকথা তার পথ আটকে দাঁড়ায়। শানিত দৃষ্টিতে তাকায়। জোরপূর্বক কানটুপিটা পরিয়ে দিতেই তানশান নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলে, এটা না পড়লে হয় না? না, হয় না। রূপকথার জেদি কণ্ঠে তানশান বাবার দিকে তাকিয়ে রাগ ঝেড়ে বলে, আমায় জেন্টল পার্ক থেকে চরচেটের মাফলার কিনে দেবে। তবুও এই কানটুপি আমি আর পরব না। আর মিমি এটা না পরিয়ে আমার পিছুও ছাড়ে না। তপবন ছেলের রাগান্বিত কণ্ঠে স্মিত হেসে বলে, তোমার মিমি ওটা না পরালেও আমি ঠিকই পরাতাম। এখন এসো তাড়াতাড়ি। তানশান বাবার হাত ধরে বলে,
তুমি কিন্তু আমার জন্য মাফলার কিনে আনবে। তপবন ছেলেকে এক হাতে আগলে নিতে নিতে বলে, স্কুল শেষে ড্রাইভার চাচাকে বলবে অফিসে নিয়ে যেতে, একসাথে গিয়ে কিনে আনব। তানশান খুশি হয়ে যায়। খুশি মনে নামাজের উদ্দেশ্যে বের হয় বাবা দাদার সাথে। প্রভাতের অম্বর তখন ধূসর, শৈত্যপ্রবাহে কুয়াশাচ্ছন্ন মেঘলা অম্বর, পবনে পাখিরা নিশ্চিহ্ন। কুয়াশার শীতল বাতাবরণে প্রকৃতি সহ মানবজীবন গুটিয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা। ভোরের আলো তখন আধো আধো ফুটেছে। অত্যাধিক পরিমাণে কুয়াশায় তপবন, তানশান আর তকদির শিকদার বাড়িতে চলে আসে। আজ আর হাঁটতে যায়নি। ধূসর আভায় আচ্ছাদিত ধরনীর বুকে যখন সকলে উষ্ণতার খোঁজে নিমগ্ন, তখন ছোট্ট মেয়েটি স্বল্প কিছু বস্ত্রে কুয়াশার মাঝে উদাসীন চিত্তে দাঁড়িয়ে আছে। অমিয় দৃষ্টি কাণ্ড জুড়ে সেজে থাকা পাকা পাকা টক বড়ইয়ের দিকে। হাতে একটা বই, থাই গ্লাসের সাথে হেলান দিয়ে নির্মেঘ নয়নে দেখে চলেছে সেই উদাসীন দৃশ্য। প্রকৃতির সাথে সাথে মেয়েটির মুখ অস্বাভাবিকভাবে অন্ধকারাচ্ছন্ন। কারোর মন খারাপের ওষুধ হতে পারাটা বেশ প্রিয় হওয়ায় কয়েক পা এগিয়ে যায়। ক্ষণপরিচিত তীব্র সেই আতরের সুগন্ধ আরও সন্নিকটে আসতেই মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকায়। সরব নাকটি ঠেকে যায় প্রশস্ত বক্ষটিতে। পরিস্থিতি উপলব্ধি করার আগেই চোখের সামনে ভেসে উঠল এক থোকা টক বড়ই। ওষ্ঠকোণ স্মিত হাসি নিয়ে মাথা নুইয়ে তাকায় বক্ষদেশ বরাবর থাকা মুখটির দিকে। তপবন ভ্রু নাচিয়ে বলে, ডোন্ট থিঙ্ক দ্যাট আমা হিরো, যে ঘন্টার পর ঘন্টা এভাবে শূন্যে তুলে দাঁড়িয়ে থাকতে পারবো। 5 মিনিট তাড়াতাড়ি বড়ই পারো। রূপকথার উদাসীন মুখটি ঠিকরে খিলখিলিয়ে হাসি বেরিয়ে আসে। তপবন স্মিত হাসে। বিলম্বহীন চুলের ভাঁজে ছোট্ট একটি হাত গলিয়ে দেয়া হয়। শক্ত করে এক গোছা চুল মুঠিতে আঁকড়ে নেয়। ফলস্বরূপ পুরুষালী মাথাটা লেপ্টে যায় মেয়েলি বক্ষদেশে। টক বড়ইয়ের দিকে সদ্য বাড়ানো হাতটি কেঁপে উঠল সেই স্পর্শে। হতচকিত এক পলক তাকায় বুকে লেপ্টে যাওয়া মুখটির দিকে। বদ্ধ নেত্রে চুক্তি করে লেপ্টে আছে তপবন। লাজ মাখা হাসি নিয়েই কম্পিত হাতে বড়ই পারতে লাগল। বড়ই পাড়া হতেই রূপকথা মিহি স্বরে বলে, হয়ে গিয়েছে। তপবন নামিয়ে দিল রূপকথাকে। রূপকথার মুখ জুড়ে তখন হাসির রেখা। এই হাসির করণ যে বড়ই। তপবন কপাল কুঁচকে শুধায়, মেয়েরা এত টক কেন পছন্দ করে? রূপকথা হেসে বোকাসোকা কণ্ঠে বলে, কারণ ছেলেরা পছন্দ করে না তাই। তপবন মিছে অভিভূত কণ্ঠে বলে, আপনার জবাবে আমি অভিভূত। রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল। তপবন স্মিত হেসে শুধায়, বাইরে যাবে? রূপকথা সরু চোখে তাকিয়ে বলে, আম্মা দেখলে রাগারাগি করবে। রূপকথার কথায় তপবন হেসে ওঠে। রূপকথা জিজ্ঞাসা করে, হাসছেন কেন? তপবন হাসি থামিয়ে বলল, মনে হলো আমি উঠতি বয়সের কেউ, গার্লফ্রেন্ড নিয়ে বাইরে যেতে চাচ্ছি বলে আম্মা পেটাবে। বউ আমার, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব, আম্মা কি বলবে? আম্মা কিছু বলল, আব্বুকে বলবো তাকে নিয়েও ঘুরতে যেতে। তপবনের কথায় পুনশ্চ রূপকথা খিলখিলিয়ে হেসে ওঠে। তপবন তার হাত আঁকড়ে ধরে, তাড়া দিয়ে বলো, চলো। এই পোশাকেই? এটা শহর, কেউ কারোর দিকে তাকানোর সময় হয় না। আর আমরা বাইকে যাব। ভালো করে সোয়েটার পরো আর কানে চাদর পেঁচিয়ে নাও। তপবনের কথা মতো রূপকথা সেভাবেই তৈরি হয়ে নেয়। গ্যারেজে গিয়ে তপবন এরোজের বাইকটা বের করে। তার বাইক নেই, ছিল, বিক্রি করে দিয়েছে। সেই উঠে বসে রূপকথাকে বসার জন্য বলে। রূপকথা ভয়ে ভয়ে উঠে বসল। রূপকথার বসার ধরন দেখে তপবন তাকে টেনে কাছে নিয়ে আসে। 2 হাত পেছনের দিকে বাড়িয়ে রূপকথার 2 হাত দিয়ে নিজের পেট জড়িয়ে নেয়। বলে, অ্যাক্সিডেন্ট করলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তার থেকে কষ্ট করে একটু এই বুড়োকে ধরে বসো। রূপকথা স্মিত হেসে জড়িয়ে ধরে তপবনের পেট। কুয়াশা মাখা সেই প্রভাতে একটা সুন্দর, শীতল স্বল্প গতিসম্পন্ন বাইক রাইডে দুজনের মনে প্রশান্তি ছেয়ে গেল। তপবন 7 নম্বর ঘাটে গিয়ে বাইক থামায়। নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় দুজনে। তপবন বাইক থামিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় রূপকথার পাশে। রূপকথা তখন মগ্ন সতেজ, শীতল বাতাবরণের মাঝে। হাতে হাত স্পর্শ হতেই মেয়েটির বরফের ন্যায় ঠান্ডা হাতটি উদ্বিগ্নতা সৃষ্টি করে।
তপবন আঁকড়ে ধরে হাতটি নিজের হাতের মাঝে নিয়ে ঘষতে ঘষতে মৃদু উদ্বিগ্নতা নিয়ে বলে, তোমার হাত তো বরফ হয়ে আছে, শীত করছে নিশ্চয়ই। উহু, এমনি হাত ঠান্ডা হয়ে আছে। প্রায়শই এমন থাকে, রূপকথা শান্ত স্বরে বলল। তপবন নিরুত্তর ঘষতে থাকা হাতটি নিজের ট্রাউজারের পকেটে ঢুকিয়ে রাখে। রূপকথা তার কাণ্ডে হেসে শুধায়, এক হাত গরম করছেন, আরেক হাত তো সেই বরফ। তপবন মেকি ভাবুক কণ্ঠে বলে, এটাও তো ঠিক, ওয়েট। বলেই তপবন মেয়েটিকে নিজের সম্মুখে টেনে এনে দাঁড় করাই। অতঃপর দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দুই পকেটে ঢুকিয়ে নেয়। অসহনীয় নৈকট্যে আজ রূপকথা মিয়ে দাঁড়িয়ে রইল বক্ষ মাঝে। নদীর অপর পাশ থেকে তখন একটু আধটু সূর্যের আলো দেখা যাচ্ছে। কুয়াশা কাটছে ধীরগতিতে। নদীর পাড়ে তখন এক যুগলের সেই মণিমুগ্ধকর দৃশ্য। পথচারীরা দেখেও না দেখার ভান করে চলে যায়। সেভাবেই নীরবে কেটে যায় কিছুক্ষণ। তপবন নীরবতা ভেঙ্গে শুধায়, মন খারাপ কেন? রূপথার উদাসীনতারা আশকারা পায়। মনে চেপে রাখা কিছু যাতনা রাখতে চায় কারোর কাছে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এই যে বিশাল শহরটিতে সে চোখ বুজে বিশ্বাস করতে পারে শুধু এই একটা মানুষকে, তবে তার অন্তরালে থাকা সুপ্ত যাতনাগুলো জানার অধিকার ও নিশ্চয়ই রাখে। সে চোখ তুলে তাকায় তপবনের মুখপানে। ধিমি স্বরে বলে, আমার বাবা চরিত্রহীন নয়। কে বলল এমন কথা? যেই মানুষটা এত সুন্দর একটা অংশের জনক, সেই মানুষটা কখনো চরিত্রহীন হতেই পারে না। নিস্তরঙ্গ নিরুত্তাল নদীর থই থই পানির দিকে দৃষ্টি রেখে বলে তপবন। আর যদি হয়? রূপকথার নিরুদ্বেগ কণ্ঠে তপবন ম্লান হেসে বলে, হলে হবে। আপনার কোনো সমস্যা নেই? থাকার তো কথা নয়। কেন নয়? আমি তো আপনার সাথে জুড়ে আছি। আপনার সম্মানে আঘাত হানবে না? তপবন নিরুদ্বেগ ডানে বামে মাথা নাড়ে। বলে, যার নিজের গায়ে কলঙ্ক লেপ্টে আছে তার আবার অন্যের গায়ের কলঙ্ক দেখে সম্মানহানি কি করে হবে? কি বলছেন? রূপকথার অবুঝ কণ্ঠে তপবন তার দিকে তাকায়। মৃদু হেসে পকেট থেকে এক হাত বের করে লালচে নাকটা ছুঁয়ে দিয়ে বলে, এত ভেবো না। বাবা মায়ের কর্মের ফল সন্তানেরা কেন পাবে? এই প্রশ্নের কখনো যুৎসই জবাব আমি পাইনি। প্রতি ক্ষেত্রে দেখেছি বাবা মায়ের ভুলের শাস্তি সন্তানদেরই পেতে হয়। তাই যতদিন আমি আছি কখনো এই কথাটির প্রভাব তোমার উপর পড়তে দেব না। রূপকথা নিরুত্তর রয়। কিয়ৎকাল বাদ শুধায়, ক্রিমি পাস্তা কি? এটা বানায় কিভাবে? কি করবে? খেতে চাও? তপবনের কৌতূহলী গলায় রূপকথা না বোধক মাথা নেড়ে বলল, তানশান টিফিনে এটা চেয়েছে। এটা না বানিয়ে দিতে পারলে সে আজ কোনো টিফিনই নেবে না। আর বানাতে পারলে উপহার দেবে। আমায় সাহায্য করুন। শেষের কথায় অনুনয় ছিল। তপবন প্রগাঢ় হাসল তার কথায়। মা ছেলের এই বন্ধুত্বপূর্ণ খোটাখুটির সম্পর্ক তাকে প্রশান্তি দেয়। সে পকেট থেকে ফোন বের করে ইউটিউব থেকে পাস্তার রেসিপি বের করে দেয়। একের পর এক পাস্তার রেসিপি দেখে রূপকথা আনন্দে আত্মহারা হয়ে গেল। বাড়িতে গিয়ে একটা রেসিপি ফলো করে সে পাস্তা বানায়। টিফিন দেওয়ার আগে তানশানকে টেস্ট করার জন্য একটু দিল। সে অবাক হয়ে যায়। প্রশংসা করে বলে, অসাধারণ। রূপকথা উচ্ছ্বসিত কণ্ঠে শুধায়, টেস্ট হয়েছে? তানশান মৃদু হেসে বলে, একদম পারফেক্ট। রূপকথা হাসি মুখে বলল, তাহলে আমি তো চ্যালেঞ্জ জিতে গিয়েছি। আমার উপহার দাও এখন। তানশান মাথা নেড়ে বলল, ও হ্যাঁ, আপনার উপহার। আসুন উপরে আসুন। দিচ্ছি। রূপকথা উৎফুল্লতা নিয়ে তানশানের পেছনে পেছনে যায়। তানশান বাবার ঘরে ঢুকে খুঁজে খুঁজে ফিজিক্স সাপ্লিমেন্ট বের করে। সেখান থেকে সদ্য শেষ হওয়া চ্যাপ্টারটা বের করে বলে, আমি স্কুল থেকে আসার মধ্যে এই চ্যাপ্টারের সব সৃজনশীল প্রশ্নগুলো শেষ করবেন। রূপকথা বোকা বনে গেল। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে শুধায়, তুমি না বললো আমায় উপহার দেবে? তানশান মিটিমিটি হেসে বলল, এটাই আপনার উপহার।
রূপকথা রাগান্বিত দৃষ্টিতে তাকায়। রাগান্বিত স্বরে শুধায়, তুমি আমার সাথে চিট করেছ? তানশান জবাব দেয় না, খিপ খিপ করে হেসে উঠল। রূপকথা তেতে উঠে হাতের কাছের তোয়ালেটা ছুঁড়ে মারল। তানশান সেটি ক্যাচ ধরে হাসতে হাসতে বলল, মিমি বোকা হয়ে গিয়েছে। রূপকথা তেড়ে যায় তার দিকে। তানশান তোয়ালে ছুঁড়ে মেরে এক ছুটে নিজের ঘরে দৌড়ে চলে যায় আর সপাটে দরজা আটকে দেয়। রূপকথা দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, বের হও আজ। সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা নির্জনা বেগম সরু চোখে তাকিয়ে থাকে রূপকথার পানে। যত বোকাসোকা ভেবেছিল তত বোকা নয় নিঝাম ঠিক বলে। নয়তো বাবা ছেলেকে এত অল্প সময়ের মধ্যে হাত করে কিভাবে নিল। সে চাপা নিঃশ্বাস ফেলল। ছেলের বউ যতই অপছন্দের হোক না কেন, দিন শেষে ছেলে নাতির হাসি মুখ তাকে প্রশান্তি দেয়। মা বোনের একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা। মেয়েটিকে সংসারের টানাপোড়েন ছাড়িয়ে পড়াশোনার দিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যায়। দৃঢ় প্রতিজ্ঞা আর বাবা ছেলের সহায়তায় ম্যাথ নামক জটিল বিষয়টি ইদানিং সহজ হয়ে উঠছে রূপকথার কাছে। যেই মেয়েটি ম্যাথ দেখলে দূরে পালাতো, মুখস্থ করে পরীক্ষা দিত, সেই মেয়েটি এখন একা একাই ম্যাথ করে। বেশিরভাগ সময়ই তাকে ম্যাথ নিয়ে ঘাটাঘাটি করতে দেখা যায়। কেটে যায় আরও এক সপ্তাহ। এই দিনগুলোতে চমকপ্রদ এক দুর্ঘটনা ঘটে যায় মেয়েটির সাথে। শাশুড়ির কটূক্তি থেকে রক্ষা করতে বাবা ছেলে দুজনের ভূমিকা মুগ্ধ করে রূপকথাকে। ইদানিং শাশুড়ি আর তাকে কথায় আঘাত করতে পারে না। কাজ নিয়ে দু একটা ভুলচুক হলে তার জন্য দুটো কথা শোনালেও ব্যক্তিগত কোনো কারণ নিয়ে কথা শোনাতে আসে না। সহজ এই জীবনযাত্রায় তানশান নামক ছেলেটির জীবনে জোরপূর্বক মা হয়ে ওঠার যাত্রাটাও বেশ সহজ হয়ে গিয়েছে। কঠিন তো তখন হতো যখন ছেলেটি সহ্য না করত। সে যতই উদ্ধত্তপূর্ণ আচরণ করুক না কেন, তানশান তা নীরবে গলধকরণ করে। এভাবে করতে করতেই ছেলেটির দিন শুরু এবং শেষ হয় রূপকথার সান্নিধ্যে। তার প্রয়োজনীয় একটা কাজেও তপবন, জবা কিংবা মৌনতার হাত দিতে হয় না। তবে চমকপ্রদ ঘটনা এটি নয়। এই চমকপ্রদ ঘটনা তো একটু বেশিই চমকপ্রদ। যখন সদ্য যুবতীর তকমা পাওয়া মেয়েটি বুঝতে পারে বয়সে দুর্বার গতিতে তাকে ছাড়িয়ে যাওয়া তপবন শিকদার নামক ব্যক্তিটি তার ছোট্ট মনটিতে প্রেমময় এক দোলা দিয়ে যায়। লোকটির উপস্থিতি অন্তঃস্থল কেমন অস্থির হয়ে পড়ে হুটহাট বোকা বোকা কাজ করে বসে লোকটার সামনে। লোকটার একটু এটেনশন পাওয়ার জন্য সে কতস্থ প্রয়াস চালায়। কাজের ফাঁকে ফাঁকে বারংবার তার দৃষ্টি গিয়ে আটকায় ধূসর বর্ণের ওই দৃষ্টিদ্বয়ের উপর। দিন শেষে যখন বিছানায় পিঠ হেলুইয়ে দেয়, তখন বসে বসে হিসেব করে লোকটা আজ কতবার তার দিকে তাকিয়েছে। না তাকালে কেন তাকায়নি? তাকে কি দেখতে ভালো লাগছে না? সে নিশ্চিত সেদিন লোকটা ইচ্ছা করেই তাকে কাছে টেনেছিল। কিন্তু এটা কি শুধুই দায়িত্ববোধের জায়গা থেকে? তাকে কি ভালোবাসে না? শুধু দায়িত্ববোধের জায়গা থেকেই কি তার সাথে সুন্দর আচরণ করে? কেন তার প্রতি আগ্রহ, অনুভূতি নেই? হ্যাঁ, তপবন তো কখনো তার সাথে একজন স্বামীর ন্যায় আচরণ করে না। কেন করে না? সদ্য প্রেমে পড়া মেয়েটির মনে এত সব কুচিন্তাকে আরও অগ্রাধিকার দিল মানুষটির জীবনে এখনো থেকে যাওয়া কারোর উপস্থিতি। মানুষটি যে এখনো তার মধ্যেই আটকে আছে এবং তার মধ্যেই মুগ্ধতা খুঁজে চলেছে। সেদিন কক্ষে একা একা একটা পুরনো এলোবাম দেখছিল তপবন। মুখে লেগেছিল স্নিগ্ধ হাসি। সেই স্নিগ্ধ হাসির রহস্য জানতেই মেয়েটি কিছুটা স্বভাব থেকে বেরিয়ে উকি দিয়েছিল। বিশালাকৃতির এলোবামের পুরো পৃষ্ঠা জুড়ে এক হাস্যোজ্জ্বল মুখের মিষ্টি নারীর ছবি ভেসে ওঠে, যে কিনা পেছনে থেকে তপবনের ঘাড় জড়িয়ে ধরেছিল। একজন মৃত মানুষের জন্য হিংসা লালন করার মতো নিকৃষ্ট সে নয়। তবে প্রতিটা বিবাহিত মেয়ে চায় স্বামীর ভালোবাসা, এটেনশন পেতে। কিন্তু মানুষটা যে এখনো তার মাঝেই আটকে আছে। এর জন্যই হয়তো দায়িত্ব ব্যতীত তাকে কখনো একজন স্ত্রীর চোখে দেখে না। রূপকথার বয়সের এই সময়টাতে প্রেম আসে ভিন্ন ভিন্ন রূপে। তবে রূপকথা জানে সৃষ্টিকর্তা তার প্রেমে পড়ার গণ্ডি বা বলয় নির্দিষ্ট করে দিয়েছে, যেটা তপবন নামক মানুষটা জুড়ে। আর মেয়েটির অবুঝ মনটাও যে তপবনের জন্য ব্যাকুলতা অনুভব করে। তার দিকে একটু তাকালে মনে শত প্রজাপতি উড়ে বেড়ায়।
তার সাথে একটু হাসি মুখে কথা বলল তার অন্তঃস্থল চঞ্চল হয়ে পড়ে আর একটু সান্নিধ্য পাওয়ার জন্য। কিন্তু সদ্য প্রেমে পড়া মেয়েটির বুক জুড়ে সূক্ষ্ম হাহাকার দেখা গেল। অনুভূতিগুলো আশকারা পেল না। শত প্রজাপতিরা ডানা ভেঙে পড়ে গেল। ফিকে পড়ল তার প্রেমময় ভাবনাগুলো। কালো মোটা ফ্রেমের চশমাটিতে স্পষ্ট হাস্যোজ্জ্বল মুখটি। রূপকথা ফ্যাকাশে নয়নে তাকিয়ে রইল চশমাটির গ্লাসের দিকে। রাত 2টো এখন। সে এখনো বই পড়ছে। তপবন ও ততক্ষণ পাশে বসে থাকে যতক্ষণ সে পড়াশোনা করে। আজও সেই নিয়মানুযায়ী তপবন তার পাশে বসা। সময় পার করার জন্য ফোন দেখছে। ফোন নয়, প্রিয় মানুষটিকে দেখছে, যেটা তার চশমার গ্লাসে ভেসে উঠেছে। রূপকথার ওষ্ঠকোণ ম্লান হাসি ফুটে উঠল। মাঝে মধ্যে সে ভুলেই বসে লোকটা কারোর ভালোবাসা নিয়ে বিগত 10 বছর অবিবাহিত ছিল। ইদানিং হুটহাট কারোর চোরা দৃষ্টি নজরে আসে তপবনের। একা একা হাসা, তাকে লুকিয়ে লুকিয়ে দেখার প্রয়াস, তার এটেনশন পাওয়ার প্রয়াস, তার আশেপাশে ঘুরঘুর করা। তার চোখে পড়লেও কখনো বিষয়টাকে গুরুত্ব দেয় না। লজ্জা পাবে ভেবে সে সন্তর্পণে এড়িয়ে যায় বিষয়টা। মেয়েটির দৃষ্টি নিজের উপর নিবন্ধ বুঝতে পেরে তপবন স্লাইড বদলে নেয়। ফোনের দিকে দৃষ্টি রেখেই বা হাতে মেয়েটির মাথা ঘুরিয়ে বইয়ের দিকে নুইয়ে দেয়। গম্ভীর গলায় বলে, ঝিমিয়ে না থেকে পড়া শেষ করো। রূপকথা কিছুটা হকচকায় তপবনের আকস্মিক কাণ্ডে। সে দ্রুত বইয়ের দিকে চোখ রাখে। তপবন ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে রাখে। চোখ রাখে মেয়েটির নিভে যাওয়া মলিন মুখটির দিকে। হঠাৎ করেই কেন নির্জীব হয়ে পড়ল মেয়েটি? অতিরিক্ত ঘাটায় না সে। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। লন্ড্রি বাস্কেটের কাছে যায়। শুকনো কাপড়গুলো গুছাতে নিলে রূপকথা লিখতে লিখতে বলে উঠে, আপনার করার প্রয়োজন নেই। আমি পড়া শেষ করে গুছিয়ে নেব। সমস্যা নেই, আমার অভ্যাস আছে। তুমি পড়ো। এগুলো কিছু কিছু কাজ আমি নিজেই করতে পারবো। তুমি পড়ায় মনোযোগ দাও। তপবন মৃদু হেসে বলল। রূপকথা এক পলক তপবনের কর্মরত মুখটির দিকে তাকিয়ে নিরুত্তর লিখতে শুরু করে। মুখশ্রীতে মলিনতা ক্রমশই বাড়তে থাকে। যেই মানুষটা পুরনো অভ্যাসে আটকে থাকতে চায়, তার জীবনে নতুন অভ্যাসে পরিণত হতে চাওয়া ব্যর্থ চাওয়া হবে। দুজনে নীরবে নিজেদের কাজে মগ্ন হয়। রাতের নিস্তব্ধতা, নিস্তরঙ্গতায় একে অপরের শ্বাস প্রশ্বাসের সুশ্রাব্য শব্দ একে অপরের অন্তঃস্থলে শিহরণ সৃষ্টি করছে। অনুভূতিরা প্রকট হচ্ছে। পুরো ঘরময় জুড়ে নারী সুবাস, নারী হৃৎস্পন্দন, নারী অবয়বের চঞ্চলতায় বেঁকে যায় পুরুষালী ওষ্ঠকোণা। উস্কে দেওয়া এই নিস্তব্ধতা ভঙ্গ করতেই রূপকথা চঞ্চল কণ্ঠে অপ্রত্যাশিত এক প্রশ্ন করে বসে, তানশানের মায়ের কি হয়েছিল? তপবনের হস্তদ্বয় থেমে যায়। ওষ্ঠকোণা আবারও বেঁকে যায়। সে কিছুটা হলেও ঠিক আন্দাজা করেছিল। পুনশ্চ কাজে মগ্ন হয়ে মিহি স্বরে জবাব দেয়, ফিফথ মান্থ মিসক্যারিজ অব সেকেন্ড প্রেগনেন্সি, হুইচ ওয়াজ ক্রিটিক্যাল। এতটাই ক্রিটিক্যাল যে জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি। সহসা কলম আঁকড়ে ধরা হাতটি থমকে যায়। বক্ষস্থল খামচে ধরে, পরিপূর্ণ একটি সুখী পরিবার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা ভাবতেই শুকনো ঢোক গিলে পুনরায় শুধায়, কেন মিসক্যারিজ হয়েছিল? তপবন ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়েটির কৌতূহলী মুখপানে। গম্ভীর গলায় বলে, তোমার পড়া নেই? রাত কট বাজে খেয়াল আছে? ঘুমাতে হবে। পড়া শেষ করো। আমি পড়ছি না তো লিখছি। আপনি বলুন, আমি শুনছি। শুনতে কেন হবে? তপবন কাপড় ভাঁজ করতে করতে কপাল কুঁচকে শুধায়, কারণ আমার অধিকার রয়েছে। মেয়েটির সুদৃঢ় কণ্ঠ। তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলল। মিহি স্বরে বলতে লাগল, জরায়ুতে টিউমার ছিল, যেটা কনসিভ করার পরে খুব দ্রুত বাড়ে। গর্ভাবস্থায় যখন 5 মাসে পড়ে তখন টিউমারটা ফেটে যায়। গর্ভাশয় ও নাজুক ছিল, সেই কারণেই মূলত মিসক্যারিজ হয়েছিল। এছাড়াও আরও কিছু সমস্যা ছিল। তার বডি কন্ডিশন বেবি ক্যারি করার জন্য যথেষ্ট পরিমাণে হেলদি ছিল না।
মোট কথা তার কনসিভ করাই ভুল সিদ্ধান্ত ছিল। বলতে বলতেই সেই দুর্বিষহ দিনগুলোর চিত্র ভেসে উঠল তপবনের সামনে। এলোমেলো দৃষ্টি ফেলে নিজের মাইন্ড ডাইভার্ট করে তপবন। ভেসে মিনমিনে কণ্ঠ, তবে আপনি কনসিভ করার অনুমতি দিলেন কেন? তপবনের ওষ্ঠকোণ ম্লান হাসি ফুটে ওঠে, বিষাদ, যন্ত্রণার হাসি। আক্ষেপ নিয়ে বলে, আমি তো জানতামই না, অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আর সে জেদি ছিল, যেটা করবে মানে করবেই। তাহলে আপনি তাকে বিদেশে নিয়ে যেতেন? শুনেছি সেখানে ভালো চিকিৎসা সেবা দেয়া হয়। রূপকথার উৎকণ্ঠা মাখা কণ্ঠে তপবন পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, গম্ভীর গলায় শুধায়, তুমি কি ফাঁকিবাজি করছো? রূপকথা কপাল কুঁচকে তাকায় তার দিকে, বলে, আপনি তাকে বিদেশে কেন নিয়ে যাননি? হাতে সময় ছিল না। তপবন ছোট্ট করে জবাব দেয়, সময় ছিল না? রূপকথা অনাহুতর ন্যায় শুধায়। তপবন ডানে বামে মাথা নাড়ে, ধিমি কণ্ঠে বলে, ডাক্তার প্রথমে বলেছিল কোনো সমস্যা হবে না, টিউমার নিয়েও বেবি ক্যারি করা যায় এবং সুস্থ সবল পৃথিবীতে আনাও যায়। কিন্তু যখন ওটা ক্রিটিক্যাল আকার ধারণ করে তার ঠিক এক সপ্তাহের মাঝে সব শেষ হয়ে যায়। একে অপরের দিকে দৃষ্টি এড়িয়ে যায় দুজনে। কিছুটা সময় নীরবতায় আচ্ছন্ন হয়। ঘোরগ্রস্ত রূপকথা অনুভূতির টানাপোড়েনের সাথে না পেরেই হঠাৎ করেই সে প্রশ্ন করে, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই না? কাপড় হাতে তপবন স্থবির রয় এক পল। অনুপল যেতেই মেয়েটির দিকে ঘাড় কাত করে ছোট্ট একটা জবাব দেয়, হুম। জেকের বশে করা প্রশ্নটির সোজাসাপটা সহজ কোনো জবাব আশা করেনি রূপকথা। তবে তপবন বরাবর তার ভাবনাতীত হওয়ায় সে কিয়ৎকাল থমকাল তার সহজ জবাবে। দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়, তবে এবার আর দৃষ্টি সরায় না তপবন, বরং চোখে চোখ রেখেই ধীর পায়ে এগিয়ে আসে, ঠিক চেয়ারে বসা মেয়েটির সম্মুখে। রূপকথা মুখ নামিয়ে নেয়, মেয়েটির দিকে নুয়ে যায় তপবন। এক হাতের দুই আঙুলে মেয়েটির থুতনি চেপে মুখটি জাগিয়ে তোলে, স্মিত হেসে বলে, ভালোবাসতাম নয়, ভালোবাসি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। এই যে আমার ছোট্ট স্ত্রীটাকে আমি ভালোবাসি। কথাটি শেষ হতে না হতেই ছোটখাটো একটা ঝড় বয়ে গেল ছোট্ট মেয়েটির উপর থেকে। পুরুষালী ওষ্ঠদয় ললাটের ঠিক মাঝবরাবর ছুঁয়ে যেতেই মেয়েটি খামচে ধরে লোকটির আস্তিন। বদ্ধ নেত্র, ঘন পল্লবদয় কেঁপে উঠল, অন্তরাত্মা জমে যায়। ক্ষণকাল বাদেই আতরের সেই মিষ্টি তীক্ষ্ণ সুগন্ধ সহ দাড়িযুক্ত মুখের স্পর্শ বিলীন হয়ে যায়। মিয়ে যাওয়া মেয়েটি বদ্ধ নেত্র খুলতে পারল না। লোকটার সাথে চোখে চোখ রাখার সাহসে জীবনে বুঝি আর হবে না। পৃথিবীতে এমন মেয়ে খুবই কম রয়েছে যারা ডিভোর্সি এই তকমাটাকে ভয় না পায়, ঘৃণা করে না। কেউ চায় না এই তকমাটা নিয়ে বাঁচতে। স্বামীর ঘর করতে চাওয়া, সন্তানের মাথার উপর বাবার আশ্রয় অটল রাখার জন্য কত নারী নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়। মৌনতাও এই দলেরই অন্তর্ভুক্ত। কিন্তু মেয়েটি এই চাওয়ায় এতটাই নিমগ্ন হয়ে গিয়েছে যে এর সীমানা জানে না। প্রতিটা চাওয়ার ও একটা লিমিটেশন রয়েছে। স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করতে চাওয়ার ও একটা লিমিটেশন রয়েছে। তবে মৌনতা এই লিমিটেশন সম্পর্কে অজ্ঞ। তাই তো এখনো ওই মানুষটার পথ চেয়ে রয়েছে, যে কবে তার পথ থেকে হারিয়ে গিয়েছে। সে জানেই না তার অগোচরে কি নিকৃষ্ট খেলায় নিমগ্ন ইমরোজ। এত নিকৃষ্ট পরিকল্পনার পরেও রেহাই দেয়নি মেয়েটিকে। রোজকার মানসিক এবং শারীরিক যন্ত্রণা দিতে কার্পণ্য করেনি। আর সংসার বেঁচে যাওয়ার আশায় মেয়েটি নীরবে সেগুলো সহ্য করে যায়। মা বলে স্বামী স্ত্রীর মধ্যকার কথা কাউকে বলতে নেই, মেয়েদের ধৈর্য সহ্য নিয়ে চলতে হয়। এই বাক্য দুটি মানতে মানতে আজ মেয়েটি ক্লান্ত। সে জানে না তার এই ক্লান্তির কারণ এবং এর পরিণতি কি হবে। আজ সকালে ইমরোজ যশোরে গিয়েছে রিসেন্ট প্রজেক্ট এক্সিকিউট করতে। দুপুর তখন 12টা। মৌনতা নিজের ঘরে বসে মেডিকেল রিপোর্ট ঘাটছে।
সকাল থেকে ভঙ্গুর শরীর যেন আরো ভেঙে পড়ছে। শ্বাস নিতেও ইদানিং কষ্ট হয়। কাঙ্ক্ষিত ডাক্তারের নাম্বারটি পেতেই সে কল দেয়। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ফোন ধরতেই সে শুধায়, ডাক্তার কবে আসবে খুলনাতে? তবে জবাবটি শোনার জন্য প্রস্তুত ছিল না মৌনতা। অ্যাসিস্ট্যান্ট জানায়, ডাক্তার তো খুলনাতেই রয়েছে। এমনকি সে বিগত 2 সপ্তাহে খুলনার বাইরে কোথাও যায়নি। আকাশ পাতাল চিন্তার সমাধান খুঁজে পায় না মৌনতা। ইমরোজ তাকে মিথ্যা বলল কেন? মস্তিষ্কে এক ঝাঁক প্রশ্ন নিয়ে সে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। মস্তিষ্কে চলা অজস্র প্রশ্নের টানাপোড়েন নিয়ে সিঁড়ি পর্যন্ত আসতেই দেহ ক্রমশই ভরশূন্য অনুভব হতে লাগল। শরীর ঘামছে, ব্লাউজ ভিজে উঠছে। হঠাৎ করেই শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে লাগল। ভারসাম্য রক্ষা করতে মৌনতা সিঁড়ির রেলিং আঁকড়ে দাঁড়ায়। মাথা নুয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবুও বিফল হয়। চোখের সামনে হঠাৎ সব ধোঁয়াশা হয়ে আসছে। কারোর পায়ের শব্দ পেতেই সে সরব সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ঝাপসা চোখে এরোজকে দেখে সে কোনোমতে মাথায় কাপড় টানল। বরাবরের মতো এরোজ নত মস্তকে পাশ কাটিয়ে চলে যায়। যেতেই মৌনতা পুনরায় নুয়ে পড়ে। যেই কণ্ঠনালী থেকে সর্বদা হাসির শব্দ শুনতে এরোজের কর্ণদ্বয় প্রশান্তি লাভ করে, সেই কণ্ঠ থেকে অসহনীয় ব্যথাতুর আওয়াজে এরোজের কর্ণদ্বয় সচকিত হয়। বিলম্বহীন অদ্ভুত আর্তনাদের শব্দে সে পিছু ফিরে তাকায়। দাঁড়িয়ে থাকা মানুষটি ওখানে নেই, কিন্তু তার দৃষ্টি থেকে নিস্তেজ ভাব উবে যায় সিঁড়ি থেকে একটি অচেতন দেহ গড়িয়ে পড়তে দেখে। ঝড়ের গতিতে আছড়ে পড়া আতঙ্ক সামলে উঠতে না পেরে এরোজ চেঁচিয়ে উঠল, ভাবি! হাতের ফোনটা ছুঁড়ে ফেলে এরোজ মিনিটের মাঝে 26টা সিঁড়ি অতিক্রম করলেও কাঙ্ক্ষিত মানুষটিকে ধরতে পারে না। মৌনতার অচেতন দেহ তখন মেঝে ছুঁয়ে যাবে, ঠিক তার পূর্ব মুহূর্তেই দুটো হাত তাকে আগলে নেয়। এরোজ চিৎকার করে নির্জনা বেগমকে ডেকে উঠল, আম্মা! এরোজ এক পলক তাকায় উঁচু সিঁড়িটির দিকে, অন্তঃস্থল আতঙ্কে থরথরিয়ে কাঁপছে। সে কোনোমতে ঢোক গিলে নিজেকে সামলায়। মৌনতার গালে চাপড় মারে, ভাবি! ভাবি! শুনতে পাচ্ছেন ভাবি? মৌনতার কোনো জবাব আসে না। এরোজ অস্থির চিত্তে মৌনতার মাথা হাতাতে লাগল, কিন্তু কোথাও তরল কোনো কিছুর আভাস না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারল না। নাকসহ ঠোঁটের কোণা থেকেই হঠাৎ করেই সরু এক রক্তের স্রোত বেরিয়ে আসে। এরোজের অন্তরাত্মা তখন স্থবির হয়ে গেল। কি হলো এরোজ? চিৎকার করলে কেন? বলতে বলতেই নির্জনা বেগম এগিয়ে আসে। সহসা সে চিৎকার করে উঠল, মেজ বৌমা! এরোজ, মেজ বৌমার কি হয়েছে? রক্তের সেই সরু লাইন যেন ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করছে। এরোজ মৌনতাকে কোলে তুলে নিতে নিতে বলে, আম্মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, নাক মুখ থেকে রক্ত পড়ছে, হাসপাতালে যেতে হবে। নির্জনা বেগমের চিৎকারে জবাসহ মাজেদা আর রূপকথাও দৌড়ে আসে। নির্জনা বেগম আতঙ্ক জর্জরিত হয়ে এরোজকে বলে, এরোজ, আগে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো, এই জবা পানি নিয়ে আয়। মায়ের কথা এরোজের বারন্ত পা থমকায়। হঠাৎ করেই ভুলে বসেছিল মানুষটার উপর এত অধিকার দেখানো তার অনুচিত। সে মায়ের কথা মতো মৌনতাকে সোফায় শুয়ে দেয়, কিন্তু যখনই সে মৌনতার পায়ের নিচ থেকে হাত বের করে, তার পৃথিবী থমকে যায় রক্তমাখা একটি হাত দেখে। সে চমকে তাকায় মৌনতার পানে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতেই সে দ্রুত মৌনতাকে কাত ফেরায় এবং সে অবাক হয়ে যায় পুরো নিম্নদেশ রক্তে ভিজে জবজবে হয়ে আছে দেখে। এরোজ আর্তনাদ করে উঠল, আম্মা! চলবে ইনশাআল্লাহ।